Assalamu alaikum and welcome to Cambridge Bangladesh Studies tutorial by Tasneem Pasha, which is completely based on the new syllabus from 2025 until 2027. আজকে আমরা দেখব topic 1 of paper 2 of the new syllabus Bangladesh Studies 7094 which is from 2025 till 2027. আমার একটা আগের যে ভিডিওটা ছিল ওই ভিডিওতে আমি দেখালাম regarding the new syllabus for both paper 1 and paper 2 contents-গুলো কি কি if you want the direct সিলেবাস ওটা যদি গুগল করে নেওয়া হয় ওখানে দেওয়া আছে জাস্ট টাইপ ইন দ্য সিলেবাস অফ 2025-2027 বা বাংলাদেশ স্টাডিজ নিউ সিলেবাস করে ওখানে থাকবে, ওখানে পাওয়া যাবে, ইজিলি পাওয়া যাবে। প্লাস যদি কোনো স্যাম্পল দেখতে হয় যে পেপার 1-এর কোয়েশ্চেন ফরম্যাটটা কেমন হবে বা পেপার 2 কোয়েশ্চেন ফরম্যাটটা কেমন হবে, তাহলে আমাদের দুটো স্যাম্পলস আছে। একটা হচ্ছে স্পেসিমেন পেপার 2025-এর আর একটা হচ্ছে ডাইরেক্ট পাস পেপার অফ 2025 যে এক্সামটা আমাদের লাস্ট সেশনে হলো। তো ও দুটো পেপার যদি আমরা দেখি তাহলে আমাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে পেপার 1টা কেমন হতে পারে এবং পেপার 2 কোয়েশ্চেন ফরম্যাটগুলো কেমন হতে পারে। তো আজকে টপিক 1 স্টার্ট করার আগে আমি জাস্ট কিছু গ্লিমস দিতে চাচ্ছি। আর গ্লিমসটা হচ্ছে পেপার 1 which is মেইনলি হিস্ট্রির উপরে। তো ওই হিস্ট্রিতে আমাদের টোটাল 4 টপিকস আছে এবং এই 4টা টপিক থেকে আমাদের 4টা সেট অফ কোয়েশ্চেন আসবে। টপিক 1 থেকে সেট 1, টপিক 2 থেকে সেট 2, টপিক 3 থেকে সেট 3 অ্যান্ড টপিক 4 থেকে সেট 4। তো এই 4টা যে সেট অফ কোয়েশ্চেন্স আসবে ওখান থেকে আমাদের যে কোনো 3টে সেট আমাদেরকে অ্যান্সার করতে হবে, সেট 1, সেট 2 অথবা সেট 3। তো তার মানে হলো আমাদের একটা অপশন থাকবে টু omit এনি ওয়ান অফ দ্য সেট অফ কোয়েশ্চেন্স। আমি যদি মনে করি টপিক 1টা আমার ভালো প্রিপারেশন নেই এক্সামে, তাহলে আমি 2, 3 এবং 4 আমি অ্যান্সার করতে পারি। বা আমার যদি মনে হয় যে আমার টপিক 4টা অনেক লেন্দি, আমি টপিক 4টা আমার ভালো প্রিপারেশন নেই, তাহলে আমি 1, 2 and 3 সেট অফ কোয়েশ্চেন্সটা আমি অ্যাটেম্প করতে পারি। ওকে, তো আমাদের কোয়েশ্চেন ফরম্যাটের মধ্যে একটু চেঞ্জেস আসছে। যেমন আগের পেপারে আমাদেরকে এক্সট্রা পেপার দেওয়া হতো ফর রাইটিং দি অ্যান্সার্স, বাট আমাদের এই নতুন ফরম্যাটে সব কিছুই কোয়েশ্চেন পেপার ইটসেলফের মধ্যে আমাদেরকে অ্যান্সার করতে হবে। প্রত্যেকটা কোয়েশ্চেনের নিচে আমাদেরকে স্পেস দেওয়া থাকবে টু রাইট দি অ্যান্সার এবং কোয়েশ্চেন মার্কিং হবে বা রেঞ্জটা হবে 1 থেকে 5। কোয়েশ্চেন রেঞ্জ হবে ফর পেপার 1 থেকে 1 থেকে 6 ব্রড কোয়েশ্চেন্সগুলো হবে 6 মার্কের কোয়েশ্চেন। প্রত্যেকটা সেটে আমাদের দুটো করে ব্রড কোয়েশ্চেন থাকবে 6 মার্কসের আর বাকিগুলো থাকবে 1 থেকে 5 মার্কসের মধ্যে থাকবে এবং প্রত্যেকটা সেটে আমাদের দুটো করে এমসিকিউ থাকবে এবং ওই এমসিকিউ স্টার্টিংয়ে আমাদের দুটো এমসিকিউ থাকবে। এরপর আমাদের বাকি কোয়েশ্চেন্সগুলো হবে 2 মার্কসে, 3 মার্কসে, 4 মার্কসে এবং 6 মার্কসে। যেটা বললাম 6 মার্কসে দুটো কোয়েশ্চেন থাকবে। সো একটা সেট অফ কোয়েশ্চেন হবে 25 মার্কস করে এবং টোটাল 3টা সেট আমাদেরকে অ্যান্সার করতে হবে, তার মানে কি টোটাল 75 মার্কস করে। আর টাইমিংটাও সেম হবে, 90 মিনিটসের টাইমিং হবে, তার মানে কি একটা সেটের জন্য আমি 30 মিনিটস করে টাইম পাবো। তো এখানে একটা ডিফারেন্স হবে আগের সেট থেকে, অ্যাপার্ট ফ্রম দ্য স্পেসেস ছাড়া আরেকটা যেটা ডিফারেন্স হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সারিং ওয়েটা। যেমন আগের সেটে আমাদের অনেক সময় দেখা যেত কি কোয়েশ্চেন যেটা মার্কিংয়ের চাইতে আমাদেরকে একটু এক্সেস লিখতে হতো। আমি যেরকম আগে বলতাম যে আগে মার্কিংটা ছিল আমাদের ফর এক্সাম্পল 5 মার্কসের একটা কোয়েশ্চেন। তো ওই 5 মার্কসের জন্য একটা কোয়েশ্চেনের জন্য আমি 5টা থেকে 6টা পয়েন্টস আমি স্টুডেন্টদেরকে বলতাম তো লেখার জন্য। বাট কিছু এক্সেপশনাল কোয়েশ্চেন্স থাকতো যেটার জন্য আমাকে মার্কিং দেখে অ্যান্সার না, আমাকে অ্যান্সারটা লিখতে হবে কোয়েশ্চেনের ডিমান্ড অনুযায়ী। কোয়েশ্চেন কী চাচ্ছে ওটার ডিমান্ড অনুযায়ী আমাকে অ্যান্সারটা লিখতে হবে। তো এখানেও কিন্তু সেম, মানে এই নতুন সিলেবাসের ফরম্যাটেও কিন্তু অনেকটা সেম। ফর এক্সাম্পল যদি একটা কোয়েশ্চেন করা হয় রাইট দ্য ফিচার্স অফ ব্যাটল অফ পলাশি ফিচার্সগুলো আমাকে লিখতে বলা হলো এবং মার্কস হচ্ছে 3 মার্কস। প্লাস আমার কাছে লিমিটেড স্পেস দেওয়া আছে। এই 3 মার্কসের এই কোয়েশ্চেনটা লেখার জন্য আমাকে লিমিটেড স্পেস দেওয়া আছে, 6টা লাইন দেওয়া আছে এবং আমাকে এই 6টা লাইনের মধ্যে আমাকে ফিচার্সগুলো লিখতে হবে। যেহেতু আমার এখানে 3 মার্কস দেওয়া আছে তাহলে আমি 3টা থেকে ম্যাক্সিমাম 4টা ফিচার্স আমার জন্য লেখাটা হচ্ছে কি সেফ সাইড। কেউ যদি মনে করে যে 3টা ফিচার্স সে লিখবে এবং সবগুলো কারেক্ট, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এবং কারো যদি মনে হয় যে আমি একটা এক্সট্রা লিখতে পারি, সে এক্সট্রাও লিখতে পারে, দ্যাটস অলসো অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু 5টা 6টা ফিচার্স লেখার কোনো দরকার নেই। তো 3 মার্কসের একটা কোয়েশ্চেনের জন্য আমি 3টা পয়েন্ট থেকে 4টা পয়েন্ট আমি লিখতে পারি। তো এই যদি আমাকে বলা হয় মানে নর্মাল ফিচার্সটা লেখো 3 মার্কসের,
আবার যদি স্পেসিফিক করে যদি বলে দেয় রাইট 3 ফিচার্স অফ ব্যাটল অফ পলাশি, তখন আমাকে 3টা ফিচার্সই লিখতে হবে। আমি 3টার চাইতে যদি বেশি লিখি ওটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে এক্সামিনার কি মার্কস দিবে নাকি দিবে না, ওটা আমি শিওরলি বলতে পারবো না। বা যদি আমাকে বলা হয় 3টা ফিচার্স লিখতে, তাহলে আমাকে 3টা ফিচার্সই লেখাটাই হচ্ছে কি আমার জন্য সেফ সাইড। সো এটা আবার কিছু কিছু 10 কোয়েশ্চেন্স বা মানে 10% কোয়েশ্চেন এমনটা হবে যেটা আমাকে মার্কস অনুযায়ী না, আমাকে যেটা লিখতে হবে ফুল কোয়েশ্চেনের নিড অনুযায়ী। আমাকে যদি বলা হয় ফর এক্সাম্পল, আমাকে যদি আমার একটা কোয়েশ্চেন বলা হয় হোয়াই ডু ইউ থিঙ্ক ট্রান্সপোর্টেশন, বা আমাকে যদি বলা হয় হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য মিডিয়াম অফ ট্রান্সপোর্টেশন হ্যাজ চেঞ্জড in medieval Bengal বা in medieval period means of transportationটা কেন চেঞ্জ হলো, এবং এটা আমার জন্য একটা এটা 3 মার্কসের একটা কোয়েশ্চেন। তাহলে এখানে আমি অনেক সময় 3 মার্কসের একটা পয়েন্ট দিতে পারি, অথবা আমাকে একটু হয়তো বা বেশি রিজনগুলো কী কী, এখন আমাকে রিজনগুলো হয়তো একটু বেশি রিজন দিতে হতে পারে। তো ওরকম কিছু কিছু কোয়েশ্চেন্স থাকবে যেটা আমার এখন এক্স্যাক্টলি আমি এই মুহূর্তে এক্সাম্পল দিতে পারছি না। সো কিছু কিছু কোয়েশ্চেন্স থাকবে যে কোয়েশ্চেন্সগুলোকে আমাকে কোয়েশ্চেনের নিড অনুযায়ী আমাকে অ্যান্সারটা দিতে হবে, বাট নট অ্যাকর্ডিং টু দ্য মার্ক, বাট 90% হবে অ্যাকর্ডিং টু দ্য মার্ক অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য স্পেস। আর যদি স্পেস যদি মনে হয় যে আমার জন্য একটু হাতের লেখাটা আমার বড়, তাহলে আমার ফন্ট সাইজটা যেহেতু বড়, আমাকে একটু এক্সট্রা স্পেস লাগতে হতে পারে, বা ওই কোয়েশ্চেনের 10% কোয়েশ্চেনগুলোর জন্য আমাকে এক্সট্রা স্পেস লাগতে হতে পারে। সো ইউ উইল বি প্রোভাইডেড এডিশনাল স্পেস উইদিন দ্য কোয়েশ্চেন পেপার ইটসেলফ, যেখানে আমরা কন্টিনিউশন করে লিখতে পারি। এটা গেলো আমাদের পেপার 1। আর পেপার 2 জন্য আগের ফর্মেটটাই আছে। আগের ফর্মেটেও আমাদের দেখা 2013 থেকে আমাদের কোয়েশ্চেন পেপারের মধ্যে আমাদের স্পেসটা দেওয়া হতো, প্লাস আমাদের ওখানে ম্যাপ রিলেটেড কোয়েশ্চেন্স থাকতো, গ্রাফিক্যাল রিলেটেড কোয়েশ্চেন্স থাকতো, সবগুলোই কিন্তু এবারও কিন্তু সেম। বাট ডিফারেন্সটা হচ্ছে কি আগের কোয়েশ্চেনে আমাদের 5টা সেট অফ কোয়েশ্চেন্স দেওয়া থাকতো, ওখান থেকে আমরা যে কোনো 3টি সেট আমাদের অ্যান্সার করতে হতো। বাট এই নতুন ফর্মেটে বা এই নতুন সিলেবাসের আন্ডারে আমাদেরকে 3টি সেট অফ কোয়েশ্চেন্স দেওয়া হবে, অ্যান্ড উই হ্যাভ টু অ্যান্সার all the 3. That means we don't have an option to omit any particular topic or any particular set of questions. So we have to attempt all the 3 sets. এবং এই 3টি সেট হবে তোমার আমাদের মানে এই 3টি সেট অফ কোয়েশ্চেন্স ডিভাইড করা হবে 3টি থিমের আন্ডারে। থিম 1 থেকে আসবে, সেট 1 আসবে থিম 1 থেকে, সেট 2 আসবে থিম 2 থেকে, এবং সেট 3 আসবে থিম 3 থেকে। সো অ্যাগেন 3টা সেট অফ কোয়েশ্চেন্স হবে 25 marks each, which is total 75 marks. পেপার টাইমিংটাও সেম হবে 1 or 30 minutes অথবা 90 minutes, যার তার মানে হচ্ছে কি একটা সেটের জন্য আমরা পাবো এক্স্যাক্টলি 30 minutes টাইম। আর মার্কিং রেঞ্জটা হবে 1 থেকে 6, এটাই হচ্ছে কি মার্কিং রেঞ্জ। সো স্পেসিফিক্যালি যদি আমরা কোয়েশ্চেন ফরম্যাটগুলো দেখতে চাই, আবার বলছি, সো উই ক্যান জাস্ট গুগল করতে পারি দ্য স্পেসিমেন পেপার 2025 অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পাস পেপার 2025। ওখানে দেখলে ওগুলো আমরা বুঝে যাব যে আমাদের কোয়েশ্চেনটা কেমন হতে পারে, কোয়েশ্চেন ফরম্যাট কেমন হতে পারে, স্পেসিংগুলো কেমন হতে পারে, একটা আইডিয়া পেয়ে যাব। তার বাইরেও আমরা পেপার 2-র জন্য আমি বলবো, পেপার 2 এর জন্য আমাদের আগের পাস পেপারগুলো কিন্তু আমাদের গো থ্রু করাটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। স্পেশালি 2013 থেকে আমরা যতগুলো পাস পেপার আছে আগের সিলেবাসের পাস পেপার, ওগুলো সহ যদি আমরা গো থ্রু করি, কারণ অনেকটুকুই প্রায় বলা যায় 80% কিন্তু আমাদের আগের সিলেবাসের সাথে রিলেটেড আমাদের এই প্রেজেন্ট সিলেবাসটা। তো অনেকগুলো কোয়েশ্চেন্স ওখান থেকেও কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারবো ফর আওয়ার পেপার 2। আর পেপার 2 যেটা আমি একটু আগে বললাম, 3টা থিম আছে, থিম 1, থিম 2 অ্যান্ড থিম 3। সো বেসিকলি পেপার 2তে আমাদের টোটাল 10টা টপিক আছে, 10 টপিক্স লাইক প্রিভিয়াস সিলেবাস, 10 টপিক্স। এবং এই 10 টপিক্সগুলো আমাদের 3টা থিমের আন্ডারে ডিভাইড করা হলো, থিম 1, থিম 2 অ্যান্ড থিম 3, যেটা আমরা একটু পরে দেখে নেব। সো আশা করি এতটুকু নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন্স নেই। যদি থেকেও থাকে দেন ইউ ক্যান হোয়াটসঅ্যাপ মি or you can question me in the comment section. Moving to the next slide. So paper 2 হচ্ছে কি এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, যেটা বললাম আমাদের এখানে 3টি থিম থাকবে, থিম 1, থিম 2 অ্যান্ড থিম 3। থিম 1 হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, থিম 2 হলো ইকোনমি অ্যান্ড প্রোডাকশন, আর থিম 3 হলো পপুলেশন অ্যান্ড সোসাইটি। সো থিম 4 যেটা আছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এই সাস্টেইনেবল ডেভেলপমেন্টটা কোনো স্পেসিফিক কোনো টপিক না, এটা
আগে যে তিনটি যে থিম আছে, থিম 1, থিম 2 অ্যান্ড থিম 3, তার মধ্যে এটা কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো যেসব টপিকের জন্য আমার এসডিজি গোল পড়া লাগবে, ওখানের মধ্যে অটোমেটিক্যালি এসডিজি গোলটা অ্যাটাচ থাকবে বা চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। সো যেসব টপিকের মধ্যে আমার ফর এক্সাম্পল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টের কথা বলা হবে, বা বা এনভায়রনমেন্টকে সেভ করার জন্য আমরা কী স্টেপ নিতে পারি, এই ধরনের যেসব জিনিসগুলো থাকবে ওখানে অটোমেটিক্যালি এসডিজি গোলের ব্যাপারে চলে আসবে। তো এটার জন্য আমাদের আলাদা কোনো কিছু টপিক বা কোনো সাবজেক্ট বা আলাদা কোনো টপিক বা কোনো থিম করে আসবে না। আরেকটা জিনিস রিগার্ডিং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সেটা হলো সিলেবাসের মধ্যেই লেখা আছে যে এসডিজি গোলগুলো আমাদের মুখস্থ করতে হবে না। উই ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ এনিথিং। what we need to do is we just need to keep the content in our mind. জিনিসটা কি, কনসেপ্টটা কি, এসডিজি গোলের কনসেপ্টটা কি, এসডিজি গোল নাম্বার 1 বা গোল নাম্বার 2, আমরা যেই গোলটাই পড়ি না কেন, যেটা যখনই দরকার হয় ওই গোলের জিনিসটা কি, থিমটা কি, বা ওই গোলটা আমরা পড়লে আমাদের কী বেনিফিট হবে, বা ওখান থেকে আমি কী পয়েন্টে নিতে পারি টু রাইট দি অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের থিম ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। মুভিং টু দ্য নেক্সট স্লাইড, আমাদের এখানে আছে থিম 1, থিম 2, থিম 3। এই তিনটা থিমের আন্ডারে কোন কোন টপিকগুলো পড়ছে। তো থিম 1-এর আন্ডারে আমাদের তিনটি টপিক আছে, অর রিলেটেড টু দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার, যেমন ল্যান্ডস্কেপ, ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, অ্যান্ড দেন উই হ্যাভ দিস ন্যাচারাল রিসোর্সেস। সো এই তিনটি থিমই কিন্তু আমাদের বলা যায় আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। সো এই তিনটি থিমই হচ্ছে আমাদের এই তিনটি টপিকই হচ্ছে আমাদের থিম 1-এর জন্য অ্যাটাচড, এবং এই তিনটি টপিক মিলিয়ে আমাদের একটা সেট অফ কোয়েশ্চেন আসবে, টোটাল 25 মার্কস। এমন না যে শুধু 25 মার্কস শুধু টপিক 1 থেকে আসবে, এমনও কোনো কিছু না, বা আসতেও পারে শুধু টপিক 1 থেকে, বা টপিক 2 থেকেও শুধু 25 মার্কসের আসতে পারে, বা শুধু টপিক 3 থেকেও 25 মার্কসের আসতে পারে, অথবা তিনটা মিক্স করে আসবে 25 মার্কসের, যেটা আমাদের according to our specimen paper 2025 and the past paper 2025. সো এটা হলো আমাদের থিম 1। থিম 2 হলো 4টা টপিকস মিলে 4, 5 and 6, যেটা আমাদের ইকোনমিক সেক্টরগুলো। দেন থিম 3 হচ্ছে আমাদের পপুলেশন অ্যান্ড সোসাইটি, যেখানের মধ্যে হেলথ অ্যান্ড এডুকেশনস আছে, মাইগ্রেশনস আছে, আরবানাইজেশনস আছে, এবং পপুলেশন স্ট্রাকচার আছে। সো থিম 4 হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, যেটা আগেও বললাম, ইট হ্যাজ বিন ইন্টিগ্রেটেড ইন্টু থিম 1, থিম 2 অ্যান্ড থিম 3 ওয়্যার নেসেসারি। So this is topic 1 of theme 1 landscape, এবং topic 1-এর আন্ডারে আমাদের 4টা চ্যাপ্টার আছে, সাব চ্যাপ্টার 1.1, 1.2, 1.3 and 1.4. সো 1.1 হচ্ছে ন্যাচারাল ল্যান্ডস্কেপের উপরে, 2 হলো রিভার্সের উপরে, 3 হলো প্লেট টেকটনিক্স, যেটা আমাদের কমপ্লিট একটা নতুন পার্ট একটা নতুন পার্ট ইন দিস সিলেবাস। এরপর হলো চ্যালেঞ্জেস ক্রিয়েটেড বাই দ্য ল্যান্ডস্কেপ প্রসেসেস। তো আমরা যখন পড়বো, আমি যখন আমার স্লাইডগুলো যখন আমি গো থ্রু করবো, সো এই স্লাইডসগুলোতে এমন না যে শুধু টপিক 1.1-এর সবগুলো কন্টেন্ট একসাথে, তারপর টপিক 1.2 আমি আলাদা করে পড়াবো, তা না। সো আমার এই স্লাইডসগুলো এমনভাবে বানানো, আমার যখন মনে হলো যে এই পার্টিকুলার জিনিসটা আমি টপিক 1.1-এর আন্ডারে আমি পড়াতে পারবো, তখন ওই জিনিসটা আমি টপিক 1.1-এর আন্ডারে আমি ইন্টিগ্রেট করে নিয়ে আসলাম। তো ওটাকে আমাকে আলাদা করে পড়তে হবে না। ফর এক্সাম্পল, যদি আমরা দেখি নেক্সট স্লাইডে, যদি আমরা দেখি, সো আমি মেইন ফোকাস থাকবে আমার টপিক 1.1, যেখানে মধ্যে আমাকে এখানে কী কন্টেন্টস দেওয়া আছে। এই কী কন্টেন্টটা হচ্ছে আমার সিলেবাস থেকে কালেক্ট করা, মানে সিলেবাসে যেটা ছিল কী কন্টেন্ট, ওটাই হচ্ছে কি আমার এখানে কী কন্টেন্ট আমি জাস্ট কপি পেস্ট করে আমি এখানে বসিয়ে দিলাম। সো এই টপিক 1.1-এর সাথে আমি একটা জিনিস এক্সট্রা করে আমি পড়ে ফেলতে পারবো, যেটা আমার টপিক 1.2-তে দেওয়া আছে, যেটা আমার এখানে হাইলাইট করা আছে। সো এই হাইলাইট পার্টটা সেটা হচ্ছে কি, দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফরমেশন অফ দ্য ফ্লাড প্লেন অ্যান্ড ডেল্টাস অফ বাংলাদেশ। এটা যদি আমার টপিক 1.2-র আন্ডারে দেওয়া আছে ইন দ্য সিলেবাস, বাট এটা আমি চাইলে টপিক 1.1-এর আন্ডারে আমি একসাথে পড়ে ফেলতে পারবো, এবং টপিক 1.2-তে এটা আমাকে আলাদা করে পড়তে হবে না। তো ওরকম করে আমার এই স্লাইডসগুলো রেডি করা আছে। তো ইট উইল বি মোর কনভিনিয়েন্ট আমার মনে হয়, যেহেতু আমি স্লাইড যখন আমি প্রিপেয়ার করছিলাম তখন আমার কাছে এটা কনভিনিয়েন্ট মনে হলো। সো আই হোপ স্টুডেন্টদের জন্য কনভিনিয়েন্ট হবে টু গো থ্রু দ্য টপিক। ওকে, সো টপিকটা ফার্দার স্টার্ট করার আগে আমি একটু জিনিস শেয়ার করতে চাই, সেটা হলো I have tried my best in collecting and gathering information from different sources. So
অনেক সময় দেখা যায় আমি কপি পেস্ট করে বসিয়ে দিলাম, হয়তো আমি জাস্ট গুগলের মধ্যে টাইপ করলাম ডেফিনেশনস অফ টার্শিয়ারি হিলস, তো ওখানে যে ডেফিনেশনটা আসছে আমার খুব সিম্পল ভার্সন মনে হলো এবং ওটা আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। আবার অনেক সময় মনে হলো যে না, আমার এই জিনিসটা আমাকে একটু চেঞ্জ করতে হবে, হয়তো বা ল্যাঙ্গুয়েজটা বা ওখানে যে ওয়ার্ডসগুলো আছে ওয়ার্ডিংগুলো একটু বেশি টাফ, তো এটাকে আমাকে একটু ইজি ল্যাঙ্গুয়েজে লিখতে হবে সো দ্য স্টুডেন্টরা যেন বুঝতে পারে। কারণ আমার মেইন ট্রাইজ হলো এখানে to make the concept as easy as possible so that যারা স্লো লার্নার মেনলি ওরা যেন এই সাবজেক্টটা পড়ে যেন একটু মানে ইজি ফিল করে নিজেদেরকে, প্লাস এই সাবজেক্টটা যে আসলে অত বোরিং না, এবং যদি পড়ি তাহলে আমরা 80% 90% অ্যাচিভ করতে পারবো, ওই জিনিসটা যেন তাদের মাথার মধ্যে চলে আসে, প্লাস একটা কনফিডেন্স যে লেভেলটা থাকে আমাদের ওটা যেন একটু গ্রো করে, স্পেশালি ফর দ্য স্লো লার্নার্স। এটাই ছিল আমার মেইন থিম। সো অনেক সময় দেখা যাবে অনেক কিছুই যখন আমি টাইপ করলাম, যেহেতু আমি অনেক কিছু ব্লেন্ড করলাম ফ্রম ডিফারেন্ট সোর্সেস, তো ওই ইনফরমেশনগুলো টাইপ করার সময় হয়তো বা স্পেলিং মিস্টেক থাকতে পারে, গ্রামাটিক্যাল এরর থাকতে পারে। সো এটা আমার হাম্বল রিকোয়েস্ট টু অল দ্য স্টুডেন্টস অর টু অল দ্য folks who are watching this video. So please ignore any kind of grammatical mistakes, spelling error, or the languages. Like I am trying my best to use 2 languages over here, as I do have some international students who are also studying this subject, because it could be because of the demand of the school that they are studying at the moment. So based on that, so that's the main reason why I'm trying my best to use both the languages, because there are some students in our country who prefer the mother language, of course Bengali. So আমার ল্যাঙ্গুয়েজেসের মধ্যে অনেকগুলো এরর থাকবে, প্রনাউন্সিয়েশন এরর থাকবে, গ্রামাটিক্যাল এরর থাকবে, অথবা আমি যেহেতু চট্টগ্রামের মেয়ে সো আমার অনেকটা চিটাগনিয়ান অ্যাকসেন্ট আমার এখানে থাকবে। সো সব কিছু মিলে আমি অ্যাপোলোজাইজ করছি আগে থেকে বিফোর হ্যান্ড। সো প্লিজ ইগনোর অল দিস মিস্টেকস, অল দিস এরর, এবং ডু নট কমেন্ট এনিথিং ব্যাড। এটা আমার একটা হাম্বল রিকোয়েস্ট। এসব জিনিসগুলো নিয়ে প্লিজ কমেন্ট সেকশানে কেউ খারাপ কিছুই লিখবেন না, কারণ আমার আগে যে ভিডিওসগুলো ছিল ফর দ্য প্রিভিয়াস সিলেবাস, যদিও ওগুলো আমি সব ডিলিট করে দিয়েছি এখন, ওখানে আমি প্রায় সময় আমার ইংলিশ নিয়ে অনেক বাজে কমেন্টস দেখেছি, আমার গ্রামাটিক্যাল স্পেলিংস নিয়ে আমি বাজে কমেন্টস দেখেছি। সো আমি প্রফেশনাল টিচার্স ছিলাম, বাট এখন আর প্রফেশনাল টিচার নয়। এটা জাস্ট আমার একটা বলা যায় ভালো লাগার দিক থেকে আমি এটা করছি। এখন আমি সো আই হ্যাভ থট অফ শেয়ারিং অল দ্য ইনফরমেশনস, অল দ্য স্লাইডস উইচ আই হ্যাভ, ইটস জাস্ট ফর দ্য বেনিফিট অফ দ্য স্টুডেন্টস হু আর অ্যাকচুয়ালি ইন নিড অফ ইট। তো এটা ওদের জন্য, যাদের ভালো লাগবে না ইউ ক্যান ইগনোর, ইউ ক্যান স্কিপ দ্য ভিডিও, আর যাদের খুব দরকার প্লিজ I hope you all will respect my intention and ignore all the mistakes regarding typing, regarding grammatical as well as pronunciation for both Bengali and English, or any kind of mistakes that you will overcome or you will go through while watching this video. Anyway, so onek kotha holo, let's progress with our topic. So topic 1.1 is about the natural landscape of Bangladesh. অ্যান্ড যেটা বললাম এখানে কী কন্টেন্ট দেওয়া আছে, যেটা আমাদের অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস কী পড়তে হবে। আর এখানে টপিক 1.1-এর আন্ডারে আমরা কিছু জিনিস এক্সট্রা পড়তে পারবো টেকেন ফ্রম টপিক 1.2। ওকে, সো আরেকটা জিনিস, যখন আমরা পড়বো এখানে কী কন্টেন্ট যদি বা দেওয়া আছে বা কোন জিনিসটার উপর আমাদেরকে ফোকাস করতে হবে ওটা দেওয়া আছে, তার সাথে অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স টিচার, I have been teaching this subject in total for 15 years. So as an experienced teacher of the subject and taking information from the past paper or the question pattern from the previous years, অনেক সময় দেখা যায় সিলেবাসের বাইরেও কিন্তু কিছু কোয়েশ্চেন্স আমাদের আসে, বা হয়তোবা এই কোয়েশ্চেনটা আমার মনে হলো যে এই টপিকটা বা এই কন্টেন্টটা এটার সাথে রিলেটেড, তখন আমি এডিশনাল এক্সট্রা কিছু আমি কন্টেন্ট আমি এখানে অ্যাড করে দিলাম, যদি এটা সিলেবাসে নেই বা এটা সিলেবাসে কী ফোকাসে নেই বা কী কন্টেন্টে নেই, বাট আমার মনে হলো যেটা পড়ে রাখাটা বেটার, কিন্তু এটা হয়তো আসতে পারে এই কোয়েশ্চেনটা। কারণ আমাদের বাংলাদেশ যদি আমরা রিসেন্ট ট্রেন্ডগুলো যদি আমরা দেখে আসি পাস পেপারে, ইনক্লুডিং দ্য প্রিভিয়াস পাস পেপার, অনেক সময় অফ দ্য টপিক বা অফ দ্য সিলেবাসে কিন্তু কোয়েশ্চেন আসে, আর ওগুলো যে অ্যান্সার করা যাবে না তা কিন্তু না, একটু টেকনিক্যালি যদি আমরা ইউজ করে থাকি তাহলে ওটা আমরা অ্যান্সারগুলো করা
যেতে পারে। তো এই কারণে অনেক কিছু ইনফরমেশনস অফ দ্য টপিক এখানে অ্যাড করা আছে। আর হলো যদি মনে হয় যে ইনফরমেশনটা এনাফ না বা ইনফরমেশনটা অত ইজি মনে হচ্ছে না, ইউ হ্যাভ all the freedom to go through internet, to go through any source of medium of collecting the information or any AI platform. সবগুলো ইনফরমেশন কিন্তু এখন ওপেন সিক্রেট, ওখান থেকে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এনিওয়ে, সো আর কথা না বাড়ি আমরা এখন ফার্দার প্রোগ্রেস করি। সো টপিক 1.1-এর মধ্যে মেইনলি হচ্ছে কি আমাদের ম্যাপ, অনেক কিছু আমাদের ম্যাপের ফোকাস করতে হবে। তো ন্যাচারাল ল্যান্ডস্কেপ অফ বাংলাদেশের জন্য যদি দেখি, মেইনলি এখান থেকে কিন্তু ম্যাপ রিলেটেড কোয়েশ্চেন্স আসবে। সো ম্যাপ রিলেটেড কোয়েশ্চেন্সগুলো কীভাবে আসতে পারে, ম্যাপ দিয়ে দিবে এবং ম্যাপের মধ্যে ইনফরমেশনসগুলোও দেওয়া থাকবে। ইনফরমেশনস বলতে হিলি রিজিয়ন্স কোনটা, রিভার্সগুলো কোনটা, বা আমাদের যদি টি কাল্টিভেশনস এরিয়া হয় ওটা কোনটা, রাইস কাল্টিভেশন এরিয়া ওটা কোনটা, অথবা আমাদের টোপোগ্রাফিসগুলো কী কী ওটা, এরকম অনেক কিছু আমাদেরকে ম্যাপে দিয়ে দিবে। হয়তো আমাদেরকে বলবে যে একটা রিভারটা ড্র করা আছে এবং ম্যাপের মধ্যে দেওয়া আছে এ, তখন বলতে পারে নেম দ্য রিভার এ। এখন আমি যে রিভারটা নাই জানি তাহলে আমি অ্যান্সারটা দিতে পারবো না। বা আমাকে হয়তো বা একটা টি কাল্টিভেশন এরিয়া দিয়ে দিল এবং বলল নেম দ্য রিজন ওয়্যার টি ইজ কাল্টিভেটেড। এখন আমি যদি ওই ডিভিশনের নামটাই যদি আমি না জানি তাহলে আমি অ্যান্সারটা দিতে পারবো না। তো আমাকে ম্যাপ ড্র করতে হবে না, ম্যাপের ভিতরে যে ইনফরমেশনসগুলো আছে ওগুলো আমাকে ড্র করতে হবে না। আমাকে মেইনলি যেটা করতে হবে সেটা হলো আমাকে ম্যাপের ইনফরমেশনসগুলো আমাকে খুব ভালো করে জেনে রাখতে হবে। এবং এক প্রকার আমি বলবো উই হ্যাভ টু মেমোরাইজ দ্য ম্যাপ। অল দ্য ইনফরমেশনস পসিবল রিগার্ডিং দ্য ম্যাপ, we have to memorize them, not have to, we should memorize them, so that we can write the answer regarding the map related distributional map related questions অথবা distributional map related questions. So I have used a couple of maps over here, okay, and apart from that I have also used some map from other topics from topic 3, which I felt it's better to also integrate over here under this topic. যদি বা টপিক 3তে আমরা আলাদা করে পড়বো, আবার নতুন করে পড়বো, বাট এরপরও যদি এইখানে আন্ডারে যদি আমরা নিয়ে আসতে পারি এটা একটা বেটার, তখন সবগুলো ম্যাপ একসাথে থাকবে। সো ইফ ইউ হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্য ম্যাপ, তখন আমরা সবগুলো ম্যাপ একসাথেই পেয়ে যাব। তো এটা আমাদের জন্য অনেকটা কনভিনিয়েন্ট, যেটা আমার মনে হয়। আর হলো please go through the past paper of the previous syllabus as well. 2006 থেকে প্র্যাকটিস করা না গেলেও আমরা 2013 থেকে প্র্যাকটিস করতে পারি। তো অনেকগুলো ম্যাপ রিলেটেড কোয়েশ্চেন্স ওখানে থাকবে। আমরা আজকের ক্লাস দেখার পরে আমাদের মেইন মোটিভ থাকবে যে আমরা পাস্ট পেপারগুলো ওপেন করব, ওখানে যতগুলো ম্যাপ রিলেটেড কোয়েশ্চেন্স থাকবে, ম্যাপ ডিস্ট্রিবিউশনাল কোয়েশ্চেন্স থাকবে, প্রত্যেকটা আমরা প্র্যাকটিস করে নেব, সো দ্যাট আমাদের যেন ম্যাপ রিলেটেড কোয়েশ্চেন্স নিয়ে যেন আমাদের আর কোনো হেডেক না থাকে টিল দি এক্সাম। এবং কি এক্সামের আগের দিন হয়তো আমরা গ্লিমস করে যাব, প্লাস এক্সামটা দিয়ে আমরা নিশ্চিন্তে এসে আমরা ঘুমাতে পারবো। সো ম্যাপটা নিয়ে আমাদের যেন কোনো টেনশনস না থাকে। সো এই ম্যাপ রিলেটেড কোয়েশ্চেন্স জানার জন্য বা অ্যান্সারগুলো করার জন্য আমাদের কী জানতে হবে, ম্যাপসগুলো ভালো করে জেনে রাখতে হবে। সো এখানে প্রথম যে দুটো ম্যাপ আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, প্রথম দুটো ম্যাপের মধ্যে লেফট হ্যান্ড সাইডের ম্যাপটা হলো আমাদের নেইবারিং কান্ট্রিজ, আমাদের কোন নেইবারিং কান্ট্রিজ কোন দিকে আছে ওটা নিয়ে। সেকেন্ড ম্যাপটা হলো আমাদের ট্র্যাকগুলো নিয়ে। আমাদের এখানে সিলেবাসে ক্লিয়ারলি বলা আছে টু নো দ্য লোকেশনস অফ চিটাগং হিলস, মাধবপুর ট্র্যাক, বরেন্দ্রা ট্র্যাক, টেপপাড়া সার্ফেস, ফ্লাড প্লেন্স, ডেল্টা, কোস্টাল প্লেন্স অফ বাংলাদেশ। তো এগুলো ম্যাপের কোন জায়গায় আছে ওটা আমাদেরকে জানতে পড়লো। তো আমরা যদি এই ম্যাপগুলো যদি আমরা ফলো করি তাহলে আমরা জেনে যাব যে কোন লোকেশন। আমাদেরকে ড্র করতে হবে না, সব কিছু ম্যাপে দেওয়া থাকবে, বাট উই নিড টু নো দ্য ম্যাপ প্রপারলি। এরপর সো এই ম্যাপের মধ্যে আমরা দেখব যে বারিং ট্র্যাক কোথায় আছে,
তারপর মধুপুর ট্র্যাক কোথায় আছে, চিটাগং হিলস কোথায় আছে, আর হচ্ছে তেতপাড়া সার্ফেসটা কোথায় আছে এই ম্যাপের মধ্যে ক্লিয়ারলি দেওয়া আছে। সো ইফ আই জুম দিস ম্যাপ, this is the Barin track which is in Rajshahi and Rangpur division. Then we have this Madhupur track which is in Dhaka division nearby Jamuna and Brahmaputra and Jamuna river. Then the Tepara surface which is in Chittagong divisions and Chittagong hill track which is in Chittagong divisions again. So এটা হচ্ছে কি আমাদের একটা ম্যাপ। So you have to নো দ্য লোকেশন। যদি এই লোকেশনটা নো করার জন্য জানার জন্য আমাদেরকে একটা ব্ল্যাঙ্ক ম্যাপ নিতে হবে এবং ওই ব্ল্যাঙ্ক ম্যাপে আমাদেরকে ড্র করে করে প্র্যাকটিস করতে হবে, নিজেদেরকে ড্র করে করে প্র্যাকটিস করতে, সো দ্যাট উই রিমেম্বার যে কোন ট্র্যাকটা কোথায় আছে ওটা যেন আমরা জানতে পারি। তো আমরা যখন ড্র করে ফেলবো, ড্র করার সাথে সাথে আমরা নোট ডাউন করতে পারি যে ফর এক্সাম্পল নোট ডাউন কীভাবে করতে পারি যে বারিন ট্র্যাকটা কোথায়, রংপুর অ্যান্ড রাজশাহী ডিভিশন কোন জায়গায়, নর্থ ইস্ট অ্যান্ড নর্থ ওয়েস্ট অ্যান্ড ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। আবার বলতে পারি এটা হচ্ছে কি আমাদের ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের প্লেস্টোসিন টেরেস রিজিয়ন। ওকে, তো এইভাবে করে অনেকগুলো ইনফরমেশন আমরা সাথে সাথে লিখে ফেলতে পারি, তখন আমাদের মাথায় থাকবে যেটা হচ্ছে কি বারিন ট্র্যাক। এরপর মধুপুর ট্র্যাকটা যখন আমরা ম্যাপে যখন প্র্যাকটিস করব, ড্র করে যখন প্র্যাকটিস করব ব্ল্যাঙ্ক ম্যাপে, তখন আমরা এখানে কী লিখতে পারি, নিয়ার বাই ব্রহ্মপুত্র যমুনা রিভার সিস্টেম লোকেটেড ইন ঢাকা ডিভিশন, এগুলো আমরা লিখতে পারি। বা ইন মিডল অফ ব্রহ্মপুত্র যমুনা অ্যান্ড মেঘনা রিভার সিস্টেম, দুপাশে কিন্তু দুটো রিভার এখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা আমাদের একটা মাথায় থাকলো। এবং এখানের মধ্যে আমরা কী পাচ্ছি, আগেন এখানের মধ্যে আমরা প্লেস্টোসিন টেরেস টোপোগ্রাফিটা আমরা এখানে পাচ্ছি। তেতপাড়া সার্ফেসটা কোথায়, তেতপাড়া সার্ফেসটা হচ্ছে আমাদের চিটাগং ডিভিশনসের মধ্যে আছে, নিয়ার বাই মেঘনা রিভার সিস্টেম, তারপর হচ্ছে কি নিয়ার বাই ইন্ডিয়ান বর্ডার। এগুলো সবগুলো হচ্ছে কি আমাদের ইনফরমেশন, তখন আমরা একসাথে লিখে রাখতে পারবো, ড্র করবো প্লাস ইনফরমেশনসগুলো লিখে রাখবো, তখন আমাদের এটা মাথায় থাকবে। সো এই দুটো ম্যাপ আমাদের গেল। এরপরে যে ম্যাপটা আমাদের এখানে আছে স্ক্রিনে, সেটা হচ্ছে আমাদের ডিভিশনস, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, সিলেট অ্যান্ড চিটাগং ডিভিশন। চিটাগং ডিভিশনসও লেখা যায়, চট্টগ্রাম ডিভিশনও বলা যায়, বাট আই উইল প্রেফার টু পিপল টু সে চট্টগ্রাম, বিকজ এখন গভর্নমেন্ট যেটা আমাদের লেটেস্ট যেটা ইউজ করা হয় সব জায়গায়, এমনকি ইভেন ইন দ্য পাসপোর্ট উই ইউজ ইট অ্যাজ চট্টগ্রাম. So both Chittagong and Chattogram are correct, but if anyone writes Chattogram, that is also correct. সো নাও আবার এই ডিভিশনসগুলো কীভাবে আমাদের মনে থাকবে, একটা ব্ল্যাঙ্ক ম্যাপ আমরা নিব, ব্ল্যাঙ্ক ম্যাপের মধ্যে আমরা প্র্যাকটিস করতে পারি অ্যাকুরেটলি, যে আমাদের ডিভিশনসগুলো অ্যাকুরেটলি লাইন ড্র করতে হবে না, আমাদের জাস্ট রাফলি জানতে হবে কোন ডিভিশনটা কোন দিকে, এবং এটা যদি আমরা প্র্যাকটিস করে থাকি তখন আমাদের জন্য ইজি হয়ে যাবে। পাশের ম্যাপটা হলো আমাদের রিভার সিস্টেম। তো আমাদের মেইন রিভার সিস্টেম হলো 5টা, তিস্তা, গ্যাঞ্জেস, পদ্মা, ব্রহ্মপুত্র যমুনা, সুরমা, মেঘনা অ্যান্ড কর্ণফুলি রিভারের সাথে কাপ্তাই লেকটাও এখানে অ্যাটাচ করা আছে। সো তিস্তা রিভার একটা ছোট রিভার কামিং ফ্রম ইন্ডিয়া এবং এন্ডিং অ্যাজ ইট এন্টার্স ইন্টু গ্যাঞ্জেস অ্যাজ ইট এন্টার্স ইন্টু যমুনা রিভার। তিস্তা রিভারটা খুবই ছোট রিভার, যেটা আমরা রংপুর ডিভিশনে পাচ্ছি। গ্যাঞ্জেস পাদনা রিভার সেম রিভার, যেটা ইন্ডিয়াতে থাকলে এটাকে বলা হয় গ্যাঞ্জেস বা গঙ্গা, বাংলাদেশে এন্টার করার পর এটাকে বলা হচ্ছে পাদনা বা পদ্মা। তো গ্যাঞ্জেস পাদনা রিভার, এবং এটার লেন্থটা হচ্ছে কি কোনটা, এতটুকু, যতটুকু আমার এখানে গ্যাঞ্জেস পাদনা রিভার যতটুকু স্পেস নিয়ে আমি লিখলাম, ওই পুরো স্পেসটাই হচ্ছে কি আমার গ্যাঞ্জেস পাদনা রিভার। এরপরেটা হচ্ছে কি আমার ব্রহ্মপুত্র যমুনা রিভার। ব্রহ্মপুত্র হলো ইন্ডিয়াতে, যমুনা হলো বাংলাদেশে। তো বাংলাদেশে এন্টার করার পরপরই হচ্ছে যমুনা, এর আগে হচ্ছে কি ব্রহ্মপুত্র যমুনা রিভার। এবং যতটুকু স্পেস নিয়ে আমি এটাকে ড্র করলাম, ভার্টিক্যাল স্পেস নিয়ে আমি যতটুকু ড্র করলাম লেখার জন্য, বক্স যতটুকু আছে ওই পুরো বক্সের ল্যান্ডটাই হচ্ছে কি আমার গ্যাঞ্জেস ব্রহ্মপুত্র যমুনা রিভার সিস্টেম। সুরমা মেঘনা রিভার সিস্টেম, এটা হলো সিলেটে যখন ছিল তখন এটাকে আমরা বলে থাকি সুরমা, সিলেটে থাকা অবস্থায়। সিলেট রিজিয়ন থেকে যখন বের হয়ে গেল, সিলেট ডিভিশন থেকে যখন বের হয়ে গেল, তখন এই রিভারটার নাম হয়ে গেল মেঘনা, সুরমা মেঘনা রিভার সিস্টেম। আর এরপর হচ্ছে আমার কর্ণফুলি, যেটা আমাদের চট্টগ্রামের মধ্যে আছে, এবং এটা এখানে অলরেডি দেওয়াই আছে কর্ণফুলি। অ্যান্ড দেন এটার উপর দিকে হচ্ছে কি আমাদের কাপ্তাই লেক। সো কাপ্তাই লেক থ্রু হয়ে কিন্তু আমাদের কর্ণফুলি রিভারটা এসে বে অফ বেঙ্গলে মিট করলো, সো কাপ্তাই লেক। আর নিচে যেটা আমরা একটা হোল ওয়াটার বডি যেটা দেখতে পাচ্ছি, একদম যে ওয়াটার বডি আমাদের এখানে দেখা যাচ্ছে, এই ওয়াটার বডিটা হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল। সো আমরা এখন পর্যন্ত 4টা ম্যাপ দেখলাম। এই 4টা ম্যাপ প্র্যাকটিস করার জন্য ব্ল্যাঙ্ক ম্যাপ জাস্ট নেট থেকে পাওয়া যাবে ব্ল্যাঙ্ক ম্যাপ, এবং ওখানে আমরা প্র্যাকটিস করতে পারি আমাদের এই 4টা ম্যাপগুলো, সো দ্যাট উই নো ওয়্যার দ্য থিংস আর। এবং এটা প্র্যাকটিস করলে আই হোপ ইউ উইল নট হ্যাভ এনি ফার্দার কোয়েশ্চেন্স।
নেক্সট যে দুটো ম্যাপ আছে, এই দুটো ম্যাপগুলো হচ্ছে আমাদের, একটা হচ্ছে ফিজিক্যাল টোপোগ্রাফি, একটা হচ্ছে কি ম্যাপ ডাইরেকশন। সো ফিজিক্যাল টোপোগ্রাফির মধ্যে আমাদের এই যে সিলেবাসে কী কন্টেন্টের মধ্যে দেওয়া আছে, ফ্লাড প্লেন, তারপর কোস্টাল রিজিয়ন, ডেল্টিক প্লেন, এগুলো। তো ওগুলো হচ্ছে কি আমাদের ফিজিক্যাল টোপোগ্রাফি, যেটা আমাদের সিলেবাসে দেওয়া আছে, ওটার জন্য আমাদের এই ম্যাপটা বের করা। সো এই ম্যাপের মধ্যে আমি যদি দেখি প্লেস্টোসিন ভ্যালি অ্যান্ড প্লেন দু জায়গায়। সো এই যে প্লেস্টোসিন ভ্যালি অ্যান্ড প্লেন, এখানে একটা আমি দেখতে পাচ্ছি, আর একটা দেখতে পাচ্ছি এখানে। তো আমি যখন একটা ব্ল্যাঙ্ক ম্যাপ নিব, তখন ব্ল্যাঙ্ক ম্যাপে আমি রাফলি ড্র করবো প্লেস্টোসিন ভ্যালি আর প্লেন, প্লেস্টোসিন ভ্যালি আর প্লেন, এবং পাশে আমি একটা নোট ডাউন করে রাখতে পারি যদি আমার ইচ্ছা হয়। তো প্লেস্টোসিন ভ্যালি আর প্লেন কোন জায়গায় পাচ্ছি, রংপুর ডিভিশন। এই যে আগের ম্যাপ থেকে আমরা দেখলাম রংপুর কোন জায়গায়, রংপুর ডিভিশন এবং ময়মনসিংহ ডিভিশন আগের ম্যাপ থেকে আমরা জেনে নিলাম। তারপর কোন নিয়ার বাই কোন নেবারিং কান্ট্রি, ইন্ডিয়া, এই যে এই ম্যাপ থেকে আমরা জানলাম ইন্ডিয়া আমাদের কোন কোন জায়গায় আছে। প্লাস এটা হচ্ছে আবার নেপাল এবং ভুটানের কাছেও কিন্তু কাছাকাছি বলা যায়। তো এগুলো আমরা জাস্ট নোট ডাউন করে রাখতে পারি। দেন আমাদের আছে প্লেস্টোসিন টেরেস অর আপল্যান্ড, এই যেখানে এটা হচ্ছে প্লেস্টোসিন টেরেস অর আপল্যান্ড, প্লেস্টোসিন টেরেস অর আপল্যান্ড, দুটো জায়গায় আমরা প্লেস্টোসিন টেরেস অর আপল্যান্ডটা পাচ্ছি। এরপর আছে ডেল্টিক প্লেন, এই যে এটা এই পুরো পোর্শনটা খুলনা ডিভিশনের এই পোর্শনটা হচ্ছে কি ডেল্টিক প্লেন। তারপর হচ্ছে আমাদের এখানে আছে হিলি রিজেন্স বা টার্শিয়ারি হিলি রিজেন্স। তো টার্শিয়ারি হিলস লো রিজিয়ন, এবং আরেকটা হচ্ছে কি টার্শিয়ারি হিলস হাই রিজেন্স। তো এটা হচ্ছে আমাদের টার্শিয়ারি হিলস চলে গেল। দেন উই হ্যাভ দিস কোস্টাল প্লেন, যেটা হচ্ছে কোস্টাল এরিয়া, মানে নিয়ার টু দ্য বে অফ বেঙ্গল বা লার্জ ওয়াটার বডিসের আশেপাশে যে এরিয়াগুলোকে আছে ওগুলোকে আমরা কোস্টাল এরিয়া বলে থাকি। আর প্লেন, PLAIN, প্লেন মানে হচ্ছে কি লো লাইং ল্যান্ড। আর ফ্লাড প্লেনটা হচ্ছে কি যতগুলো গ্রিনারিস আমরা দেখছি, গ্রিন কালারের এরিয়া দেখছি, প্রত্যেকটা গ্রিন কালার এরিয়াটা হচ্ছে কি ফ্লাড প্লেন। এটা হচ্ছে কি আমাদের ফিজিক্যাল টোপোগ্রাফি। তো এই টোপোগ্রাফিটা প্র্যাকটিস করার জন্য অ্যাগেন একটা ব্ল্যাঙ্ক ম্যাপটা নিয়ে আমরা ওখানের মধ্যে প্র্যাকটিস করতে পারি, সো দ্যাট উই নো ওয়্যার দ্য টোপোগ্রাফিস আর। আবার কোনো কিছু আমাদেরকে ম্যাপে ড্র করতে হবে না, আমাদেরকে ম্যাপে দিয়ে দিবে, হয়তো ম্যাপে বলবে যে টার্শিয়ারি রিজেন্সটাকে ডিসক্রাইব করো। এখন ডিসক্রাইব করতে গেলে আমাদের কী কী লাগবে, কোন এরিয়াতে পড়ছে, কোন জায়গায় পড়ছে, নিয়ার বাই কোনো রিভার্স আছে কি না, বা নিয়ার বাই কোনো নেবারিং কান্ট্রিজ আছে কি না, বা ওখানে কোনো এক্সট্রা ফিচার্স পাওয়া যাচ্ছে কি না, এগুলো আমাদেরকে জানতে হবে। পাশের ম্যাপটা হলো ম্যাপ ডাইরেকশন। সো ডাইরেকশন আমরা সবাই জানি নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। সো নর্থ নিয়ে কারো কোনো প্রবলেম থাকে না, নর্থ সাউথ নিয়ে কারো কোনো কনফিউশন থাকে না। সো উই অল নো ওয়্যার নর্থ ইজ অ্যান্ড which direction is south. More or less everyone know that, because then sometimes the hint is also given in the map itself with an arrow mark showing N, and the opposite direction is south. The confusion arises when we have to do east and west. So the way that I have memorized the east and west is mainly E, by using the word E in caps lock. So when we write the word E in caps lock or in the capital letter E, we have 3 arrows of the E, right? 1, 2, and 3 for writing E. And the arrows of the E are facing towards the right hand side. So if we write E in caps lock, the 3 arrows of E, or the 3 lines of E, the horizontal lines of E which we have, the 3 horizontal lines or the 3 arrows of E, they all are facing towards the right, right? So that is E. When the arrows are facing towards the right, that means that is the east side, that is the east. So the east is on the right hand side. And how do we know? The E, the arrows of the E, or the 3 horizontal lines of E, the caps lock E, are facing towards the right hand side. So that is east. And the opposite of east will be west. But still the confusion arises. Sometimes people say north is, sometimes they say south is, sometimes they say center. So how do we know, or like how do we locate them, or how do we mark them? Okay, so that's the reason why you can see I have divided this map roughly into 9 separate parts. Roughly, this map has been divided into 9 separate parts by drawing 4 lines, 2 horizontal and 2 vertical. I have total 9 separate boxes. So then, out of these separate boxes, what I have done, first I have mentioned which is north, which is south, which is east, and which is west, according to the format north, south, east, and west. So you can check over here. That means the first out of the first 3 boxes, the left hand side is the northwest, middle is the north, and the
right hand side is the northeast. So north is in the middle. Opposite of the north is south. Then we have east, then west, and the space in between north, east, south, and west is the northeast, southeast, সাউথওয়েস্ট অ্যান্ড নর্থ ওয়েস্ট, আর মাঝখানে যে পোর্শনটা খালি থাকবে ওটা হচ্ছে কি সেন্টার। আমি এক্স্যাক্টলি যেভাবে লাইন ড্র করলাম ওভাবেই যে লাইন ড্র করতে হবে এমন কোনো কথা নেই। ইটস আপ টু ইউ হাউ ইউ ওয়ান্ট টু নো দ্য ম্যাপ ডাইরেকশন, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। বাট এইভাবে যদি ইউজ করা হয় যাদের একটু কনফিউশন থাকে তাদের এটা দূর হয়ে যাবে। নাও দ্য কোয়েশ্চেন কামস, আমরা কি এক্সাম হলে বা এক্সাম পেপারে কি আমরা এইভাবে এই জিনিসটা ড্র করতে পারবো কিনা? ইয়েস, উইথ আ পেন্সিল, উইথ আ রুলার ইফ ইউ ওয়ান্ট। পেন্সিল তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট, নট পেন আর রিপিট, শুধু পেন্সিল দিয়ে আমরা রাফলি ম্যাপটাকে 9% ডিভাইড করবো, যেভাবে আমি এখানে ডিভাইড করলাম উইথ 4 লাইন্স, 2 হরাইজন্টাল 2 ভার্টিক্যাল এভাবে। তারপর শর্ট ফর্মে আমরা NSEW, NESE, NW, SW, C দিয়ে আমরা লিখে দিব উইথ পেন্সিল শর্ট, এবং আমরা এই ফর্মেট থেকে দেখে দেখে তখন আমরা অ্যান্সারটা লিখতে পারবো। সো এটা আমাদের জন্য তখন ইজি হয়ে যাবে। এরপর আসি আমাদের নেক্সট 3টি ম্যাপে। এই নেক্সট 3টি ম্যাপ থেকে যেগুলো আমাদের টপিক 1-এর সাথে মোটেও রিলেটেড না, এগুলো সবগুলো যাচ্ছে টপিক 3-তে। বাট এরপরে যেটা আমি স্টার্টিংয়ে বা আগে বললাম, সো সবগুলো ম্যাপ একটা কন্টেন্ট একটা সিরিয়াল সিকোয়েন্সে নিয়ে আসার জন্য আমি এই ম্যাপগুলো এখানে আমি অ্যাড করে দিলাম। সো প্রথম যে ম্যাপটা আছে এখানে এটা হচ্ছে কি রিগার্ডিং আওয়ার ফরেস্ট। আমাদের 3টি ইম্পর্ট্যান্ট ফরেস্ট আছে, ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, শাল ফরেস্ট অ্যান্ড ম্যানগ্রোভ ফরেস্ট। সো এই ফরেস্টে আবার আরও কিছু ডিফারেন্ট নাম আছে, তো আমরা যখন ওই টপিকগুলো যখন পড়বো তখন ওই টপিকের সাথে আমরা এই ফরেস্টের ডিফারেন্ট নামসগুলো জেনে নেব। এটা জাস্ট শুধু একটা রাফ একটা ম্যাপ, যে ম্যাপের মধ্যে, এবং দিস ম্যাপ হ্যাজ বিন কালেক্টেড ফ্রম দ্য পাস্ট পেপার থেকে নেওয়া এই ম্যাপটা। তো এই ম্যাপের মধ্যে আমাদের একটু দেওয়া আছে যে মেইন ইম্পর্ট্যান্ট ফরেস্টে তাদের লোকেশনসগুলো কোথায় কোথায় এটা আমাদের এখানে দেওয়া আছে। অ্যাগেন ব্ল্যাঙ্ক ম্যাপে এটা আমরা প্র্যাকটিস করে নিতে পারি। এই ম্যাপে দেওয়া আছে আমাদের মিনারেল কোল কোন কোন জায়গায় পাওয়া যায় এবং মিনারেল গ্যাস কোন কোন জায়গায় পাওয়া যায়। সো যেমন গ্যাস কিন্তু আমাদের অফশোরেও পাওয়া যায়, এখানে আমরা দেখতে পাচ্ছি অফশোরেও কিন্তু আমাদের গ্যাস আছে। তো এটা আমাদের একটু জেনে রাখাটা ইম্পর্ট্যান্ট যে গ্যাস আমরা কোন কোন জায়গায় পাচ্ছি। এখন কোল এবং গ্যাস এক্স্যাক্টলি স্পেসিফিক লোকেশন জানাটা আমাদের জন্য এত ইম্পর্ট্যান্ট না, যে শুধু কোন কোন এরিয়াতে রাফলি, যেগুলো এখানে সার্কেল করে দিয়েছে এটা হচ্ছে কি মেনলি কোল রিলেটেড এরিয়া, এটা হলো গ্যাস রিলেটেড এরিয়া। এটা জাস্ট রাফলি এখানে করা আছে, আমাদের রাফলিটা মাথায় রাখতে হবে। গ্যাসটা হচ্ছে কি আমরা মেনলি ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রিতে পাচ্ছি, ইনক্লুডিং নর্থ ইস্ট অ্যান্ড সাউথ ইস্ট। আর কোলটা আমরা পাচ্ছি ওয়েস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, যেটা হচ্ছে কি নর্থ ওয়েস্ট এবং ওয়েস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। আর এই ম্যাপটা হচ্ছে কি বাকি যতগুলো মিনারেলস আছে আমাদের দেশে, যেমন লাইমস্টোন আছে, হোয়াইট ও চায়না ক্লে আছে, অয়েল হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট। তো এই সবগুলো ম্যাপ এখানের মধ্যে এই সবগুলো লোকেশনস এখানে দেওয়া আছে। সো ইফ ইউ চেক দিস মিনারেল অয়েলটা হচ্ছে কি শুধু একটা মিনারেল অয়েল আমাদের ফিল্ড আছে, অ্যান্ড দ্যাট ইজ অলসো ইন সিলেট। সো দিস ইজ দ্য ট্রায়াঙ্গুলার পার্ট উইচ ইজ ইন সিলেট। এবং কিন্তু মজার কথা হলো এই অয়েলটা কিন্তু ওখানে ফিল্ড আছে বা রিফাইন করা হয়, প্রসেস করা হয় ইন চিটাগং। We refine the oil in Chittagong, but the field is in Sylhet. So বলা যায় নর্থ অ্যান্ড সাউথের দিকে। So anyway, this is what the maps are, and I have also shared the blank map. So if you want, you can download this map, or if you just type in blank map, you will get plenty of blank map. Print them out and practice on them. Again, ম্যাপ ড্র করতে হবে না, ম্যাপের ভিতরে কোনো কিছু ড্র করতে হবে না, সব কিছু এক্সামে দেওয়া থাকবে। জাস্ট আমাদের ম্যাপগুলোর প্র্যাকটিস করতে হবে, সো দ্যাট উই নো ম্যাপের কোন জায়গায় কী আছে, কারণ আমাদের অ্যান্সারটা লিখতে হবে। এখন কী অ্যান্সারটা লিখতে হবে, কী কোয়েশ্চেন আসবে, কী অ্যান্সারটা লিখতে হবে, ওটা আমরা এখন দেখব কিছু এক্সাম্পল দিয়ে। সো এখানে একটা ম্যাপ আমরা দেখতে পাচ্ছি, আ ম্যাপ হ্যাজ বিন গিভেন কালেক্টেড ফ্রম দ্য পাস্ট পেপার। কোয়েশ্চেনটা হচ্ছে উপরে দেওয়া আছে, ডিসক্রাইব দ্য ডিস্ট্রিবিউশন অফ হিলি রিজন অফ বাংলাদেশ অ্যাজ শোন অন দ্য ম্যাপ বিলো। এবং এটা 4 মানে হচ্ছে কি 4 মার্কের একটা কোয়েশ্চেন, এবং আমাদের ম্যাপের মধ্যে দেওয়া আছে হিলি রিজন। সেটা হচ্ছে কি হিলস, তার মানে কি শেডেড পার্টটা হচ্ছে কি আমাদের হিলি রিজন, আর কোয়েশ্চেনটা হচ্ছে কি ডিসক্রাইব দ্য ডিস্ট্রিবিউশনস অফ দ্য হিলি রিজন, 4 মার্কের জন্য। স্পেস দেওয়া থাকবে, আমার এখানে স্পেস দেওয়ার মতো অপশন ছিল না, তাই আমি এখানে স্পেসটা দিলাম না। তো যদি আমি একটু পাশে যাই, তাহলে পাশে আমি প্রথম যে পার্টটা আছে, যে বক্সটা আছে, ইন দ্য ফার্স্ট বক্স আই হ্যাভ মেনশন দ্য টেকনিক ফর রাইটিং দিস কাইন্ড অফ অ্যান্সার।
দিস কাইন্ড অফ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি কীভাবে লিখতে পারি টেকনিকটা এখানে দেওয়া আছে। যেমন প্রথম পয়েন্টে আই হ্যাভ রিটার্ন দ্য ডাইরেকশন, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, সেন্টার, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্টটা কোন ডাইরেকশনের মধ্যে পড়ে। দেন নেক্সট আই হ্যাভ রিটার্ন অ্যাবাউট দ্য ডিভিশন, এটা কোন ডিভিশনের আন্ডারে পড়ছে, সিলেট, চিটাগং, রাজশাহী, খুলনা, উইচ ডিভিশন ইজ এ। এরপরে থার্ড পয়েন্টে হচ্ছে আমার প্লেন্টি অফ আদার ইনফরমেশন। থার্ড পয়েন্ট আমি দিতে পারি কোনো রিভারের পাশে কিনা, নেবারিং কান্ট্রিসের পাশে কিনা, অথবা কোস্টাল রিজনে পড়ছে কিনা, বা অন্য কোনো টোপোগ্রাফিতে পড়ছে কিনা। অন্য কোনো টোপোগ্রাফি বলতে ফ্লড প্লেনে আছে কিনা, ডেলটিক প্লেনে আছে কিনা, প্লেস্টোসেনে আছে কিনা, অথবা আমরা নিয়ার বাই বে অফ বেঙ্গল কিনা। সো দিজ আর অল দি আদার ইনফরমেশন দ্যাট উই ক্যান অ্যাড ইন টু দিস কোয়েশ্চেন। সো নিচের বক্সটা হচ্ছে কি একটা স্যাম্পল অফ রাইটিং দি অ্যান্সার, হাউ আই হ্যাভ রিটেন দি অ্যান্সার as a student. So I am a student now. I have written this answer. This is a 4-mark question. I have written the answer under 4 different points, which I mentioned at the beginning of the class. That is, কোয়েশ্চেন অনুযায়ী আমরা অ্যান্সারটা লিখবো, কারণ আমাদের স্পেসটা লিমিটেড, আমাদের টাইমটাও লিমিটেড। আমার 4 মার্কের একটা কোয়েশ্চেনের জন্য আমাকে 4 মিনিটের মধ্যে অ্যান্সারটা কমপ্লিট করতে হবে। আমি আই ক্যান নট টেক 1 মিনিট এক্সট্রা। আমি 1 মিনিট আমি এক্সট্রা নিতে পারবো না। যদি হয় তাহলে আমাকে কম নিতে হবে। আমাকে 3 মিনিটসের মধ্যে অ্যান্সারটা শেষ করতে পারলে আমার জন্য একটা বুফে, একটা মানে প্লাস পয়েন্ট হয়ে যাবে। বাট আমি যদি 4 মার্কসের একটা কোয়েশ্চেন 4 মিনিটসে শেষ করতে পারি, এটা হচ্ছে আমার জন্য একটা পারফেক্ট একটা টাইমিং, একটা পারফেক্ট টাইম ম্যানেজমেন্ট। আর হচ্ছে কি আমি ডিটেলসে কিছু লিখতে হবে না, একটা ফুল কমপ্লিট সেন্টেন্স আমার অ্যান্সারটা লিখতে হবে না। যেমন আমাকে এখানে লিখতে হবে না যে ইটস ফাউন্ড ইন দিস পার্টিকুলার পার্ট অফ বাংলাদেশ। আমার লেখার কোনো দরকার নেই, কারণ আমাকে কোয়েশ্চেনেই বলে দিচ্ছে এটা বাংলাদেশের ম্যাপ। তো আমাকে এটা এক্সামিনারকে বলতে হবে না এক্সট্রা করে যেটা বাংলাদেশে এই জায়গায় পাওয়া যাচ্ছে, আমাকে এক্সামিনারকে বলতে হবে না। আমাকে যে শুধু এক্সামিনারকে টু দ্য পয়েন্ট বলতে হবে। টু দ্য পয়েন্ট কীরকম হতে পারে, এই যেখানে লোকেটেড ইন নর্থ ইস্ট, ইস্ট অ্যান্ড সাউথ ইস্ট, দ্যাটস ইট। লোকেটেড ইন নর্থ ইস্ট, এই যে নর্থ ইস্ট, এই যে ম্যাপটা দেখে আমি যে এখানে যে একটা ম্যাপ আমরা প্র্যাকটিস করলাম, এই ম্যাপটা দেখে আমি জানতে পারি এটা নর্থ ইস্ট, এটা ইস্ট এবং এটা সাউথ ইস্ট। সো এটা আমি যদি দেখি নর্থ ইস্ট, ইস্ট অ্যান্ড সাউথ ইস্ট, ডান। সেকেন্ড পয়েন্ট আমি দেখলাম লোকেটেড ইন ড্যাশ অ্যান্ড ড্যাশ ডিভিশন, মানে লোকেটেড ইন সিলেট অ্যান্ড চিটাগং ডিভিশনস। এটা হচ্ছে সিলেট ডিভিশন, এটা হলো চিটাগং ডিভিশনস। কীভাবে জানলাম, এই যে এই ম্যাপটা দেখে আমি জানলাম কোনটা সিলেট এবং কোনটা চিটাগং ডিভিশনস। দেন পরের পয়েন্ট আমি দেখলাম শেয়ার বর্ডার উইথ ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার। ইন্ডিয়া এবং মায়ানমার কীভাবে জানলাম, সিলেটের পার্টটা হচ্ছে কি ইন্ডিয়া আছে এবং বাংলাদেশের লাস্টের পার্টটা আমার মায়ানমার আছে। এবং এটা আমি কীভাবে জানলাম, এই যে একটা ম্যাপ আছে আমার এখানে উইথ দ্য ট্রপিক অফ ক্যান্সারের সাথে আমার কোনটা মায়ানমার ডিভিশন, কোনটা আমার ইন্ডিয়ান, কোনটা আমার মায়ানমার কান্ট্রি, কোনটা আমার ইন্ডিয়ান বর্ডার, ওগুলো এখানে দেওয়া আছে এই ম্যাপটাতে। দেন আর লাস্টে বললাম নিয়ার বাই রিভার্স সুরমা, কর্ণফুলি অ্যাজ ওয়েল অ্যাজ খাপতা লেক। তো আমার রিভার্সের একটা ম্যাপ আছে, ওই ম্যাপ থেকে দেখে আমি জানলাম এটা হচ্ছে কি আমার সুরমা রিভারের পাশে, আর এটা হচ্ছে কি আমার কর্ণফুলি রিভারের পাশে, তার সাথে আমার খাপতা লেক ওখানে অ্যাটাচ করা আছে। সো এই অ্যান্সারটা লেখার জন্য আমাকে কিন্তু অনেকগুলো ম্যাপ শিখে আসতে হলো। ওই প্রত্যেকটা ম্যাপ যখন আমি শিখে ফেলবো খুব ভালো করে এবং প্র্যাকটিস করব, শেখার জন্য আমাকে প্র্যাকটিস করতে হবে, আমাকে ব্ল্যাঙ্ক ম্যাপে ড্র করতে হবে, তাহলে আমার জন্য ইজি হয়ে যাবে, তখন আমি এই ম্যাপের অ্যান্সারটা লিখতে পারবো। এবং আমি যদি অ্যান্সারটা যদি আমি জানি, আমি যদি ম্যাপের প্রত্যেকটা পার্ট যদি আমি জানি, তাহলে আমার এই অ্যান্সারটা লিখতে আমার 4 মিনিটের চাইতে আমার বেশি সময় লাগবে না। তো এখানে আমি 4 মার্কের জন্য আমি 4টা পয়েন্ট দিলাম, আমার এর চেয়ে বেশি পয়েন্ট আমার দেওয়া লাগবে না, বিকজ আমি যে 4টা পয়েন্ট দিলাম এই 4টা পয়েন্টই আমার অ্যাকুরেট পয়েন্ট এবং আই এম শিওর যে 4টা পয়েন্ট আমি ফুল মার্কস পেয়ে যাব। শুধু একটা জিনিস আমার একটু মাথায় রাখতে বলবো সবাইকে, সেটা হলো আমরা যখন লোকেটেড ইন সিলেট অ্যান্ড চিটাগং ডিভিশন যখন আমরা লিখি, সো মেক শিওর দ্যাট ওয়ান ইউ রাইটিং অ্যাবাউট দ্য নেম অফ দ্য রিজিয়ন, কোন রিজিয়ন এটা পাওয়া যাচ্ছে, প্লিজ মেনশন দ্য ওয়ার্ড ডিভিশন। কেন ডিভিশন? কারণ এটা হলো, ইফ আই গো ব্যাক টু দিস ম্যাপ, সো দেখো এখানে অনেক বড় একটা এরিয়া মিলে কিন্তু সিলেট, অনেকগুলো ডিস্ট্রিক্ট মিলে কিন্তু চিটাগং, আবার সিলেট ইটসেলফ ইজ আ নেম অফ আ ডিস্ট্রিক্ট, চিটাগং ইটসেলফ ইজ আ নেম অফ আ ডিস্ট্রিক্ট, ঢাকা ইটসেলফ ইজ আ নেম অফ আ ডিস্ট্রিক্ট, প্লাস আরও কয়েকটা ডিস্ট্রিক্ট মিলে কিন্তু আমার একটা ডিভিশন হচ্ছে। সো ইফ আই অনলি রাইট ফাউন্ড ইন সিলেট, তার মানে কি এখানে এক্সামিনার বুঝে নেবে ফাউন্ড ইন সিলেট ডিস্ট্রিক্ট। বাট আমি যদি বলি ফাউন্ড ইন সিলেট ডিভিশন, তাহলে এক্সামিনার বুঝে নেবে সিলেটের যে কোনো একটা পার্টে বা সিলেট ডিভিশনের যে কোনো একটা এরিয়াতে এটা কিন্তু মেনশন করা আছে। তো ওটার জন্যে এটা হচ্ছে কি আমার একটা রিকোয়েস্ট, সো ওয়েন ইউ রাইট দ্য নেম অফ দ্য এরিয়া ওয়ার ইট ইজ লোকেটেড, সো প্লিজ মেনশন দ্য ওয়ার্ড ডিভিশন।
ওকে, সো এখানে একটা দেওয়া আছে, ইটস ফর ইয়োর প্র্যাকটিস। ও এটা তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো। এই ম্যাপটা হচ্ছে কি মেইনলি ন্যাচারাল গ্যাস ফিল্ড টেকেন ফ্রম দ্য পাস্ট পেপার এখান, যেখানে ন্যাচারাল গ্যাস ফিল্ড দেওয়া আছে এবং ফিগার 8, এবং ন্যাচারাল গ্যাস ফিল্ড কোনটা এখানে ডট যেটা আছে ওই ডটটা হচ্ছে আমার ন্যাচারাল গ্যাস ফিল্ড। সো এটা আমাকে লিখতে বলা হচ্ছে 4 মার্কের জন্য। এই কোয়েশ্চেনটা 3 মার্কের জন্য আসতে পারে, 4 মার্কের জন্য আসতে পারে, অনেক সময় 2 মার্কের জন্য আসতে পারে। সো describe the distribution of natural gas fields of Bangladesh as shown on figure 8 below. এটা টেকনিকটা ওই সেম টেকনিক যেটা আমি ওখানে ফলো করলাম, আর এটা হচ্ছে কি আমার অ্যান্সার ফরম্যাট। লোকেটেড ইন কোন কোন এরিয়াতে, কোন কোন ডাইরেকশনে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট কোন ডাইরেকশনে লেখা যাবে। লোকেটেড ইন ড্যাশ ডিভিশনস, কোন কোন ডিভিশনে এটা পাওয়া যাচ্ছে, এটা আমরা এখানে বসাই দিব। শেয়ার বর্ডার উইথ, কোন কোন ইন্ডিয়ার সাথে এই জিনিসটা শেয়ার করে, এটা কোন 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 কান্ট্রির সাথে আমাদের এই গ্যাস ফিল্ডের বর্ডার শেয়ার করে, মানে গ্যাস ফিল্ডটা কোন কোন কান্ট্রির বর্ডারের সাথে শেয়ার করে। তো এটা হচ্ছে কি আমরা যতটুকু জানি সেটা হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি ইন্ডিয়ার সাথে শেয়ার করে, মায়ানমারের সাথে কিন্তু শেয়ার করে না, তো ইন্ডিয়ার সাথে। তো শেয়ার বর্ডার উইথ ইন্ডিয়া। দেন নিয়ার বাই রিভার্স, কোন রিভার্সের পাশে, যেমন আমি দেখতে পাচ্ছি নিয়ার বাই সুরমা অ্যান্ড মেঘনা রিভার বা অ্যান্ড কর্ণফুলি রিভার লেখা যায়। তারপর এটা হচ্ছে কি আমি এখানে এক্সট্রা কিছু পয়েন্টস আমি দিলাম, এটা আমরা যদি এইসব পয়েন্টস ছাড়াও আমরা এই পয়েন্টসটাও লিখতে পারি এই অ্যান্সারে, এই অ্যান্সারটার ক্ষেত্রে, সরি এই কোয়েশ্চেনের ক্ষেত্রে, অথবা এই ধরনের ম্যাপে যদি থাকে বা এই ধরনের অন্য কোনো যদি কোয়েশ্চেন্স থাকে সেম ম্যাপের সাথে রিলেটেড অন্য কোনো ম্যাপ যদি আসে বা অন্য কোনো কোয়েশ্চেন যদি আসে, তখনও কিন্তু আমরা এই জিনিসটা আমরা ইউজ করতে পারি। সেটা হচ্ছে সিচুয়েটেড অন দ্য সেম রিজনস, সরি টু ফিল্ডস আর ফাউন্ড ইন অফশোর অর বে অফ বেঙ্গল। এখানে আমি দুটো ফিল্ড দেখতে পাচ্ছি, অফশোরে অথবা বে অফ বেঙ্গল, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন এটা আমার গ্যাস ফিল্ডের জায়গায় এটা আমার হয়তো বা একটা অন্য কোনো একটা মিনারেলস দিতে পারে, ফর এক্সাম্পল হয়তো বা কোল দিতে পারে, ইউ নেভার নো, ইন দ্য ফিউচার হয়তো এখানে কোল পাওয়া যেতেও পারে, বা ইন দ্য ফিউচার হয়তো আমরা এখানে বে অফ বেঙ্গল আমরা অয়েলও পেতে পারি। তো এটা একটা জাস্ট লিখলাম। ইন ফিউচারে ধরো গ্যাস ফিল্ডের জায়গায় যদি আমাদের অন্য কোনো কিছু যদি আসে সেমভাবে আমরা কিন্তু তখন বে অফ বেঙ্গলে যে পাওয়া যাচ্ছে ওটা আমরা মেনশন করতে পারি, আলাদা করে ওটা আমরা মেনশন করতে পারি। এরপর আরেকটা হচ্ছে কি তোমার situated on the same regions of the tertiary hills. এখানে আমরা যতগুলো দেখছি গ্যাস ফিল্ড সিলেট ডিভিশনে বা চিটাগং ডিভিশনে, ওখানে কিন্তু আমাদের টার্শারি হিলসও আছে, ওসব এরিয়াতে আমরা টার্শারি হিলসও কিন্তু পাচ্ছি। তো এটাও কিন্তু আমার একটা অ্যান্সার হতে পারে। Then there are total 22 fields based on figure 8. According to this figure, আমার এখানে যে ডটসগুলো আছে এই ডটসগুলো কাউন্টেবল। যদি কোনো কিছু কাউন্টেবল হয় অন দ্য ম্যাপের কোনো ইনফরমেশন যদি কাউন্টেবল, তাহলে কিন্তু আমরা ওটা কাউন্ট করে লিখতে পারি। যেমন এই ডটসগুলো আমার কাউন্টেবল, কারণ এখানে বলা হচ্ছে কি এই ডটটাই হচ্ছে কি ফিল্ড, গ্যাস ফিল্ড। তাহলে যেহেতু এগুলো কাউন্টেবল, তাহলে আমি এখানে কাউন্ট করে 22টা আমি কাউন্ট করে পেয়েছি, আমার এখানে মিস্টেকও হতে পারে, তো এই কাউন্টেবলটা আমি এখানে অ্যাড করে দিলাম। But if something is not countable, if I go back to the previous map, this map is not countable. Okay, so this map is not countable. The information which is given over is shaded. It's not countable. So as this is not countable, that means I cannot write that information that there are two hilly regions in Bangladesh. No, I cannot write that. But if it's countable, we can add that as an information. So this is how you can write the map related questions. Again, to write the map related questions, it's very essential that you know the map properly. And to know the map properly, you have to practice the map on a blank map. You have to draw them. You have to write the information as you draw it, as you practice them. After you have done the map, I have known the locations or everything which are related, then go to the past paper. You will find all the past papers under Papa Cambridge, under CIE website. You will find all the past papers till the date. Go through all the past papers, only the map part, only the map. If you see a map, just read the question, what there in the map. Is the answer should be from the map? If the answer should be from the map, then please practice that part. Trust me, if you follow this one till the end of your exam, you don't have to worry about the map. Okay, so that's all regarding the map related questions. Now I'm moving to the next part of the syllabus, which is regarding the characteristics. যদি বা আমাদের সিলেবাসের মধ্যে ক্যারেক্টারিস্টিক্সগুলো পড়তে বলা হয়নি, ওখানে মেনশন করা নেই টু study the characteristics of this
ট্র্যাক মানে ওখানে যে শুধু বলে ম্যাপ থেকে পড়ে নিতে বা ম্যাপের ডিস্ট্রিবিউশনসগুলো বা কোন জায়গায় আছে ওটা জানতে বলা হলো, বাট আমাদেরকে বলা হয়নি টু নো দ্য টু নো দ্য ক্যারেক্টারিস্টিক্স। এরপর আমি এখানে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমি এখানে অ্যাড করে দিলাম, এখানে আমি ক্যারেক্টারিস্টিক্সগুলো অ্যাড করে দিলাম। মধুপুর ট্র্যাকে কী কী পাওয়া যাচ্ছে, তারপর বরেন্ডা ট্র্যাকে আমাদের কী কী বৈশিষ্ট্যগুলো আছে, কী কী ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে বা কী কী ফিচার্সগুলো আছে, সেম গোস ফর টেপপাড়া সারফেস। এখানে ক্যারেক্টারিস্টিক্স বলতে মেনলি বোঝানো হচ্ছে কি ওইসব জায়গায় আমি কী কী পাচ্ছি, ওইসব জায়গায় কোন ধরনের মানুষরা থাকে, ওইসব জায়গায় কোন ধরনের ফুড কালটিভেশনসগুলো হয়ে থাকে, ওইসব জায়গায় সয়েলগুলো কেমন হতে পারে, হ্যাঁ, তারপর ওইসব জায়গায় আমি কি কোনো রিভার্স পাচ্ছি কি না, ওইসব জায়গায় কি আমার ওইসব জায়গায় রেইনফলের অ্যামাউন্টটা কেমন হতে পারে, এগুলো হচ্ছে কি আমার ক্যারেক্টারিস্টিক্স। ফর এক্সাম্পল আমি যদি বলি দিস ওয়ান, ফর এক্সাম্পল আমি এখানে বললাম বরেন্ডা ট্র্যাকের ব্যাপারে। সো বরেন্ডা ট্র্যাকটা হচ্ছে ওখানে মেনলি অনেকটা ওয়ার্ম, ওখানে অনেকটা ড্রাই সিজন থাকে, ওখানে হুইট প্রোডাকশান বেশি হয়। সো ওখানে টেম্পারেচারটা এক্সট্রিম হাই থাকে, ব্রাইট সানলাইট থাকে, এটা হচ্ছে কি আমার ক্যারেক্টারিস্টিক্স। ওকে, সো ক্যারেক্টারিস্টিক্স তোমার ফিজিক্যালও হতে পারে, ম্যানমেডও হতে পারে। সো মেনলি ক্যারেক্টারিস্টিক্স বলতে ওখানে আমি কী কী পাচ্ছি, কী ধরনের ফিচার্স পাচ্ছি ওটাই। সো আমি আই এম নট গোয়িং থ্রু in details of this slide. So you can go through the slide mentioned in very simple language, and if you think the informations are not correct or informations are not enough for you, please go through the other sources. All right, so I'm not going in details of it. And one more thing regarding this characteristics, which I will not tell later on to the students, that is regarding the location. Characteristics যখন লিখতে বলা হবে, make sure that you're not writing where they are found in. If you're writing that they are found in Chittagong, that is not a characteristics. কোথায় তাদেরকে পাওয়া যাচ্ছে বা তাদের লোকেশনটা কোথায়, ওটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি ওখানে আমি কী পাচ্ছি, রেইনফল পাচ্ছি, আমি ফাউন্টেন পাচ্ছি, আমি ওখানে হেভি রক্স পাচ্ছি, সেডিমেন্টস পাচ্ছি, ফার্টাইল সয়েল পাচ্ছি, ওখানে আমার রাইস কাল্টিভেশনস বেশি হচ্ছে, ওখানে আমার টি কাল্টিভেশন বেশি হচ্ছে। সো এটাই হচ্ছে কি আমাদের ক্যারেক্টারিস্টিক্স, নট দ্য founding or not the name of the area where it is being founded. Okay, then moving to the next part, that is characteristics of tertiary health. Again, ক্যারেক্টারিস্টিক্সগুলো স্পেসিফিক করে আমাকে সিলেবাসে পড়তে বলা হয়নি, বাট আগের সিলেবাসেও ছিল না, আগের সিলেবাসে পাস পেপারে ছিল যে আসলো অনেক সময় টার্শারি হেলথের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী। সো ক্যারেক্টারিস্টিক্স অ্যাগেন ফিজিক্যাল এবং ম্যানমেডও হয়। ফিজিক্যাল হচ্ছে কি ন্যাচারালি আমরা ওখানে কী কী জিনিস পাচ্ছি, আর ম্যানমেড হচ্ছে কি মানুষের তৈরি ওখানে কী কী আছে। সো মানুষের তৈরি যেমন হতে পারে ওখানে ট্রাইবালসরা থাকে, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স মানুষের তৈরি। যেমন ঝুম কাল্টিভেশনটা মানুষের, ওখানে ট্রাইবালস যারা থাকে ওরাই ঝুম কাল্টিভেশনসগুলো করে থাকে, এটা একটা মানুষের তৈরি। তো এই ধরনের এগুলোকে বলা হয় ম্যানমেড। যেমন ওখানে আমাদের এই যে ব্যাম্বো রিলেটেড প্রোডাক্টসগুলো ওখানে বেশি পাওয়া যায়, এটা হচ্ছে কি ম্যানমেড, কারণ ওগুলো হাতের তৈরি জিনিস, ট্রাইবালসরা বেশি বানায় এটা। অ্যান্ড দেন ইফ আই টক অ্যাবাউট দ্য ন্যাচারাল characteristics, we find them fountains, we find heavy rocks, we find landslides. So these are the characteristics. So you will find an information at the beginning which is in red color. এটা হচ্ছে কি ডেফিনেশন অফ দ্য টার্শারি হিলস। টার্শারি হিলসের ডেফিনেশনটা কি, এটা ফার্স্ট দ্যাট ইজ দ্য ডেফিনেশন উইচ ইজ নট আ পার্ট অফ আ ক্যারেক্টারিস্টিক্স। অনেক সময় জিজ্ঞেস করতে পারে ডিফাইন টার্শারি হিলস বা হোয়াট ইজ টার্শারি হিলস, ডেফিনেশনটা। আর বাকিগুলো হচ্ছে কি অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে এখানে, আবার অনেকটা হচ্ছে কি ওরা কোথায় পাওয়া যাচ্ছে ওটাও দেওয়া আছে। যেমন এখানে হিলের রেঞ্জটা কেমন, হাই হিলও আছে, লো হিলও আছে, এই হিলের রেঞ্জটা কেমন হতে পারে, দ্যাট ইজ অলসো আ ক্যারেক্টারিস্টিক্স। এখন আমরা দেখব ক্যারেক্টারিস্টিক্স অফ প্লাস্টোসিন টেরেস অর প্লাস্টোসিন আপল্যান্ড। সো প্রথমটা হচ্ছে আমাদের ডেফিনেশন, সেই ডেফিনেশনটা কিরকম এবং এটা কখন থেকে ফর্ম হলো এটা। দেন আছে আমাদের এটা ফাউন্ডিং, এটা কোথায় পাওয়া যায়, আমাদের প্লাস্টোসিন টেরেস অর আপল্যান্ডের লোকেশনটা কোথায়। সো আমি ম্যাপের পিকচারটা এখানে দিয়ে দিলাম। দেন এখানে বলা আছে এসব এরিয়াতে আমরা কি ধরনের ফ্লড প্লেন পাচ্ছি, এদের এলিভেশনসটা কতটুকু হতে পারে, এখানে কি ধরনের সেডিমেন্টস পাওয়া যাচ্ছে। দেন আমাদের
সয়েলটা কেমন হতে পারে, কালটিভেশনসটা কেমন হতে পারে, এখানে কোনো ফরেস্ট পাওয়া যাচ্ছে কিনা। সো ওগুলো হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক্স গুলো এখানে দেওয়া আছে। সো আই এম নট গোয়িং ইন ডিটেলস, স্লাইডের মধ্যে সব ইনফরমেশন দেওয়া আছে। Again, if you have any doubt, if you want, you can go for some extra additional information different source থেকে পাওয়া যাবে। Then the next part is Pleistocene Valley or upland. So ম্যাপে দেওয়া আছে যে Pleistocene Valley or upland কোন জায়গায়। So definitions, then এটা আমাদের কোন জায়গায় located, and then এগুলোর রেঞ্জ গুলা কেমন হতে পারে, এখানে আমরা কি কি পেতে পারি, কি কি পাচ্ছি, এবং কি কি ফিচার্স এখানে আছে। তো সবগুলো এখানে দেওয়া আছে, যেমন এখানে জেন্টলি স্লোপিং হিলস পাওয়া যাচ্ছে এইসব এরিয়াতে, তারপর এখানে স্যান্ডস এবং গ্রাভেলস পাওয়া যাচ্ছে। সো এগুলো হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স এখানে আমরা পাচ্ছি। তারপর হচ্ছে এখানে বলা হচ্ছে ফার্টাইল সয়েল, এখানে পাচ্ছি যে ফার্টাইল সয়েলে আমরা রাইস কালটিভেট করতে পারি, জুট কালটিভেট করতে পারি। সো দ্যাট ইজ গুড ফর আওয়ার এগ্রিকালচার এইসব এরিয়াতে। সো এটা হচ্ছে কি আমাদের প্লাস্টোসিন ভ্যালি অর প্লেন। সো যদি ক্যারেক্টারিস্টিক্স জিজ্ঞেস করে তাহলে ইন দ্যাট কেস দ্য কোয়েশ্চেনের মার্কিং যে হবে ম্যাক্সিমাম 1 মার্ক, এবং রেঞ্জটা হচ্ছে কি 1 থেকে 6 মার্ক। তাহলে 1 থেকে 6 মার্কের মধ্যে এটা 1 মার্কের জন্য আসতে পারে, 2 মার্ক, 3 মার্ক, 4 মার্ক, 5 মার্ক, 6 মার্কের জন্য এটা ম্যাক্সিমাম আসতে পারে। সো ওই কারণে এখানে 6টার মতো করে features বা characteristics দেওয়া আছে। মুভিং টু দ্য নেক্সট পার্ট, যেটা হচ্ছে কি ডেল্টিক প্লেন। সো ডেল্টিক প্লেনের জন্য আমাদের ম্যাপের লোকেশনটা আমাদের কি দেওয়া ছিল, কি ফিচার্স বা কি কন্টেন্টে দেওয়া ছিল, বাট ক্যারেক্টারিস্টিক্স পড়তে হবে এটা বলা ছিল না, বাট স্টিল আই হ্যাভ added the informations. So starting with the definitions and the situations অথবা the place of its location. এরপর হচ্ছে কি আমরা ডেল্টিক প্লেনে কি পাচ্ছি, এবং ডেল্টিক প্লেনটা হচ্ছে অনেক ফার্টাইল একটা ল্যান্ড আমাদের জন্য। সো ডেল্টিক ল্যান্ডে একটু বলে রাখি, ডেল্টিক ল্যান্ডটা হচ্ছে কি মেইনলি একটা ল্যান্ড, একটা লো লাইং ল্যান্ড, যে ল্যান্ডটা মেইনলি ফর্মড হয় অনেক বছর আগে, অনেক অনেক বছর আগে, with the sediments which were being dropped by three rivers coming from the upstream. একটা হলো পদ্মা, একটা হলো যমুনা, আর একটা হলো মেঘনা। পদ্মা, যমুনা আর মেঘনা এই তিনটে রিভার তারা যখন তাদের সেডিমেন্টস গুলো যখন নিয়ে আসতো along with the waters, তো সেডিমেন্টস গুলো তারা ড্রপ করতো একটা লো লাইং এরিয়াতে বা একটা নিচু এরিয়াতে, এবং ওই নিচু এরিয়াটাই ছিল আমাদের যেটা প্রেজেন্ট ডেল্টিক প্লেন, যেটা আমরা এখন ম্যাপে শো করছি। এবং ওই এরিয়াতে তোমার সেডিমেন্টস গুলা ড্রপ হতে হতে বা জমতে জমতে একটা টাইমে গিয়ে ওই এরিয়াটা অনেক শক্ত একটা এরিয়া, একটা ল্যান্ডে ফর্মড হয়, যে ল্যান্ডের মধ্যে মানুষ আস্তে আস্তে থাকা শুরু করে, এবং থাকার সাথে সাথে তারা তাদের প্রয়োজনীয় নেসেসারি যে জিনিসগুলো দরকার একটা লাইফে থাকার জন্য, ইউনিভার্স, স্কুলস, মাদ্রাসা, রিটেল, গ্রসারিজ, তোমার এগ্রিকালচার, শেল্টার, সবকিছু যা যা দরকার, রোডস অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম, ওগুলো গ্রাজুয়ালি ওখানে ডেভেলপ হতে স্টার্ট করে। তো এটা এবং একটা একটা খুব একটা সুন্দর একটা ফার্টাইল ল্যান্ডে কনভার্ট হয়ে যায়, এবং এটাকে আমরা বলে থাকি ডেল্টিক প্লেন। এবং ডেলফিক প্লেনটা যদি একটা অ্যাক্টিভ থাকতো, মানে অ্যাক্টিভ বলতে এমন যদি হতো যে এই প্লেনটা তোমার একটা সাইক্লোন হলো বড় ধরনের, তাহলে অনেক পোর্শন, একটা হিউজ পোর্শন, একটা ল্যান্ড এখান থেকে ভেঙে গেল, তাহলে এটা কিন্তু হতো অ্যাক্টিভ ডেল্টা। অ্যাক্টিভ ডেল্টা হচ্ছে কি তোমার একটা এরিয়া যেটা আমাদের কোস্টাল রিজনে পাওয়া যায় বা নিয়ার বাই দ্য লার্জ ওয়াটার বডিজে পাওয়া যায়, কিন্তু ওটা যখনই আমাদের কোনো ধরনের বড় একটা ন্যাচারাল ক্যালামিটিস হয়, একটা হিউজ একটা পোর্শন তোমার ইরোড হয়ে পড়ে যায়, একটা হিউজ একটা পোর্শন ভেঙে পড়ে যায়, এবং ওখানে মানে মানুষের থাকবে বা ওরকম কোনো একটা কি থাকে না, একটা কোনো স্টেবিলিটি থাকে না। ওটাকে আমরা বলে থাকি অ্যাক্টিভ ডেল্টা, যেটা আমাদের প্রেজেন্ট বাংলাদেশে এখন প্রচুর অ্যাক্টিভ ডেল্টা আছে, যেটা আমাদের ফানেল শেপে এন্ড অফ দি বাংলাদেশ ম্যাপের লাস্টের যে পোর্শনস গুলো আমরা দেখি নিয়ার বাই দ্য বে অফ বেঙ্গল, ওটাকে আমরা বলে থাকি অ্যাক্টিভ ডেল্টা। কারণ ওই ওই এরিয়াতে তো হচ্ছে আমাদের ল্যান্ড আছে, ল্যান্ড গ্রো হয় because of the sediments which are being brought down by the rivers from the upstream, এবং সেডিমেন্টস গুলো ড্রপ হওয়ার পরে, ডিপোজিট হওয়ার পরে একটা ল্যান্ড একটা ফর্মড হয়। আবার দেখা যায় ন্যাচারাল ক্যালামিটিসে বা তোমার হেভি রেইনফল হলেও তোমার ল্যান্ড গুলো আবার ভেঙে পড়ে যায়। বাট এই ডেলটিক প্লেনটা হচ্ছে কি ওরকমই ছিল, একটা অ্যাক্টিভ ডেল্টা ছিল, বাট অ্যাক্টিভ ডেল্টা থেকে এটা একটা কনভার্ট হয়ে গেছে ফুল একটা স্ট্রং একটা কমিউনিটি বিল্ড আপের জন্য একটা এরিয়া ফর্ম হয়েছে, সেটাকে বলা থেকে আমরা ডেলটিক প্লেন। সো এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, ওটা এখানের মধ্যে আমি এখানে মেনশন করে দিলাম। সো
প্লিজ গো থ্রু দ্য স্লাইড, ইউ উইল গেট দ্য ইনফরমেশন। আর যদি মনে হয় কিছু ইনফরমেশন মিসিং আছে বা কিছু ইনফরমেশন এখানে ইনকারেক্ট, তাহলে প্লিজ rectify that by yourself, এবং এটা আমরা গুগল থেকে বা ডিফারেন্ট সোর্স থেকে আমরা এটা পেয়ে যাবো ইনফরমেশন গুলো। Then the next slide is about coastal plain, বা এটাকে অনেক সময় cyclone prone area বলা হয়। So Bangladesh is a country which is prone to cyclone, এবং এটা আমরা প্রতি বছরই দেখে থাকি, হয়তো এভরি ইয়ার না হলে once in every 2 years আমরা এটা দেখতে পাই, সাইক্লোন হয় আমাদের। সো এই সাইক্লোনের এরিয়াটা মেইনলি হয় কোথায়, বে অফ বেঙ্গলে, যে কাছে যে রিজিয়নস গুলো, কোস্টাল যে রিজিয়নস গুলো, ওটাই ওখানে মেইনলি হয়, কোস্টাল প্লেন বলা হয় ওটাকে, অথবা সাইক্লোন প্রোন এরিয়া বলা হয়। সো কোস্টাল, তো কোস্টটাকে বলা হয়, প্লেন মানে হচ্ছে কি লো লাইং ল্যান্ড। তো এটার ডেফিনেশনসও আছে, এবং এটা মেইনলি কোন জায়গায়, বে অফ বেঙ্গলের আশেপাশে, এবং এটা ক্যারেক্টারিস্টিক্স গুলা কি কি। সো যেমন কোস্টাল প্লেনের একটা মেইন ক্যারেক্টারিস্টিক যেটা, সেটা হচ্ছে সাইক্লোন, ফ্রিকুয়েন্ট সাইক্লোন হয়। তারপর আরেকটা সাইডের ক্যারেক্টারিস্টিক হচ্ছে এখানে তোমার একটা স্পেশাল একটা ফরেস্ট পাওয়া যায়, যেটা হচ্ছে কি সুন্দরবন। এবং এই সুন্দরবনের আরো আরো কিছু স্পেশালিটিস আছে, রয়্যাল বেঙ্গল টাইগার। আরো স্পেশালিটিস হচ্ছে সুন্দরী যে গাছগুলা পাওয়া যায়, ম্যানগ্রোভ ট্রিজ। এই ট্রিজ গুলোর রুট গুলো খুবই পাতলা হয়, খুবই চিকন হয়, এবং তারা সবসময় মাটির উপরে থাকে, above the ground। এবং এই রুটস গুলাকে বলা হয় নিউম্যাটোফরাস রুট। তাহলে এগুলো কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ে। প্লাস এটাও বলতে পারি শ্রিম্প কালটিভেশন, কারণ কোস্টাল রিজিয়নটা হচ্ছে কি আমাদের সমুদ্রের কাছাকাছি যে এরিয়া গুলা, এবং ওই এরিয়াতে আমরা জানি সমুদ্রের পানিগুলো হচ্ছে কি লবণাক্ত, এবং ওই এরিয়াতে যে পানিগুলা পাওয়া যায় ওগুলো সব লবণাক্ত পানি থাকে, হাই স্যালিনিটি থাকে। এবং এই শ্রিম্প কালটিভেশন, এই শ্রিম্পটা আমার হাই স্যালিনিটিতে ওয়াটারে তোমার কিন্তু মেইনলি কালটিভেট করা হয়, তাই এখানে শ্রিম্প কালটিভেশনটা কিন্তু অনেক বেশি পাওয়া যায়। তো যার কারণে দেখা যায় আমরা যখন এসব এরিয়াতে যাই, সমুদ্রের কাছাকাছি যখন আমরা যাই, তখন কিন্তু আমরা ওখানে প্রচুর পরিমাণে কি পাই, ফিশ পাই, এবং শ্রিমটা খুব কমন থাকে। তারপর ক্র্যাবস গুলো খুব কমন থাকে, বিকজ অফ দ্য হাই স্যালিনিটি অফ দ্য ওয়াটার। প্লাস আই ডোন্ট নো হাউ মেনি অফ ইউ আর অ্যাওয়্যার অফ দিস, আমরা যখন দেখা যায়, যখন আমরা বলি আমাদের প্রোটিনের খুব দরকার, উই গো ফর দ্য ফিশ। এবং ফিশের মধ্যে স্পেশালি সামুদ্রিক যে মাছগুলো থাকে, ওখানের মধ্যে প্রচুর লবণ থাকে, বিকজ ওই মাছগুলো কিন্তু লবণাক্ত পানিতেই থাকে। তো যার কারণে ওই মাছগুলো যখন মেইনলি যখন কুক করা হয়, আই ডোন্ট থিঙ্ক উই হ্যাভ টু গিভ এনি এডিশনাল সল্ট। অনেক জায়গায় কিন্তু ওরা এডিশনাল সল্ট আর ইউজ করে না when they cook this সি স্পেসিস গুলা, যখন এখানে ওয়াটার স্পেসিস গুলা যখন এখানে রান্না করা হয়, তখন কিন্তু অনেকগুলা স্পেস আমি এরিয়াতে দেখলাম, দে ডোন্ট ইউজ এনি এডিশনাল সল্ট অফ দিস ফর দিস ওয়ান। সেটাও কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ে। Then moving to the next part, which is floodplain. So floodplain হচ্ছে কি, আমাদের যতগুলা এরিয়া আছে, ব্ল্যাঙ্ক এরিয়া আছে, যেখানের মধ্যে আমাদের অন্য কোনো ক্যারেক্টার, অন্য কোনো টিপোগ্রাফি নেই, ওটাকে বলা হয় floodplain. So if I zoom this map, এখানে আমরা যে ব্লু কালার যেটা দেখতে পাচ্ছি, একটু ডার্ক ব্লু, ওই ডার্ক ব্লুটাই হচ্ছে আমাদের মেইনলি floodplain। এই যে এই ব্লু গুলাই হচ্ছে কি মেইনলি আমাদের floodplain। সো এই floodplain এর মধ্যে আহ প্রথমটা হচ্ছে ডেফিনেশন, পরেরটা হচ্ছে এটা মেইনলি কত পার্সেন্ট আমাদের বাংলাদেশে ফ্লাড প্লেন এরিয়া পাচ্ছি, আমরা 80% এর মতো পাচ্ছি। এবং ফ্লাড প্লেনের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি মেইনলি দে আর ভেরি ফার্টাইল, ওখানে আমরা সব ধরনের এগ্রিকালচার করতে পারি, রাইস সবচেয়ে ভালো হয়। এবং ওখানে দেখা যায় তোমার ওটা লো লাইং এরিয়া গুলো হয়, সামান্য বৃষ্টি পড়লে ওই এরিয়াটা ফ্লাডেড হয়ে যায়। ওকে, তারপর ওটা মেইনলি ওয়েটল্যান্ড হিসেবে আমরা ইউজ করতে পারি। So this is what are the characteristics of floodplain. And then we have the specific part of the syllabus which is being mentioned as the formation of floodplain. Floodplain এর formation টা কিরকম, floodplain টা কিভাবে তৈরি হচ্ছে। তো floodplain হচ্ছে কি floodplain মানে low lying area, যেখানে আমাদের বন্যাটা বেশি হয়, flooding টা বেশি হয়। তো মেইনলি ফ্লাডটা কখন হয়, যখন দেখা যায় একটা এরিয়াতে ওভারফ্লো অফ ওয়াটার, যখন হয় একটা এরিয়াতে একটা লিমিট আছে কতটুকু পানি ওখানে এরিয়াতে হোল্ড করতে পারবে, একটা লিমিট আছে। এবং ওই লিমিটের বাইরে যখন পানি যখন হয়ে যায়, এক্সেস যখন পানি হয়ে যায়, তখন ওটাকে বলা হয় ফ্লাড।
তাহলে এই ফ্লাডটা কখন হয়? যখন আমাদের ওই লিমিটের বাইরে যখন আমরা এক্সেস পানি পেয়ে যাই, তো এটাকে বলা হচ্ছে ফ্লাড প্লেন। সো ফর এক্সাম্পল আমি যদি বলি, আহ একটা বালতিতে যদি আমরা পানি নিই, ইফ উই ওপেন দ্য ট্যাপ অ্যান্ড দেন আমরা যদি পানি দরকার হয় একটা বালতিতে বা একটা বাথটবে, তাহলে আমি পানিটা নিলাম অ্যান্ড দেন আমি কলটা আমি ছেড়ে রেখে দিলাম। ওকে, সো বালতিটা পুড়িয়ে গেল, দ্য ওয়াটার মানে পুরো বালতিতে ফিল্ড হয়ে গেল, অ্যান্ড দেন আমি কলটা বন্ধ না করে রাখলে কি হবে, আমার আস্তে আস্তে করে আমার আশেপাশে পানিগুলো ছিটকে যাবে বা স্প্রেড হয়ে যাবে। এরপরও যদি আমি আফটার কাপল অফ আওয়ার্স পরও যদি আমি বালতিটা যদি কলটা বন্ধ না করি, দেখা যাবে কি পানিগুলো যদি ঠিক মতো ড্রেন হতে না পারে, ইন দ্যাট কেস পানিগুলো কিন্তু আমার বাথরুমের বাইরে চলে আসবে বা ওয়াশরুমের আমার বাইরে চলে আসবে, অ্যান্ড দেন আমার আশেপাশের রুমগুলো ফ্লোরে কিন্তু আমার কি হয়ে যাবে, পানি হয়ে যাবে। সো এটাই হচ্ছে কি আমাদের ফ্লাড। তাহলে সেম ভাবে একটা রিভারে একটা হোল্ডিং ক্যাপাসিটি আছে, তারা কতটুকু পানিটুকু নিতে পারবে, এবং ওই পানিটা যখন এক্সেস হয়ে যায় তখন ওই রিভারের হোল্ডিং ক্যাপাসিটি থেকে বাইরে যখন হয়ে যায় তখন পানিগুলো হয়ে যায় কোথায়, রিভারের আশেপাশে স্প্রেড হয়ে যায়। এবং রিভারের আশেপাশে যখন স্প্রেড হয়ে যায়, ভালো ড্রেনেজ সিস্টেম যদি না থাকে তাহলে ওসব এরিয়াতে ফুললি ফ্লাডেড হয়ে যায় এবং ওভারফ্লো অফ ওয়াটার হয়ে যায়। এবং এটা থেকে কি হয়, ওভারফ্লো অফ ওয়াটারটা যখন হয়ে যায় তখন দেখা যায় কি আমার আশেপাশে এরিয়াতে বন্যা হয়ে যায়। এটাই হচ্ছে কি আমাদের ফ্লাড প্লেন। এটা হচ্ছে আমাদের ফ্লাড। এবং প্লেনটা কিভাবে তৈরি হয়, ও প্লেনটা হচ্ছে কি মিলে আশেপাশে এরিয়াতে, এটা শুধু একবার হয় না, দুবার হয় না, ফ্লাড তো প্রায় সময় ফ্রিকুয়েন্টলি হয়। তো এখন জিনিসটা হচ্ছে কি, পানি শুধু পানি তো থাকে না ওখানে, ওভারফ্লোতে শুধু পানি থাকে না, ওভারফ্লোতে পানির সাথে কিছু অনেকগুলো সেডিমেন্টস থাকে, অনেকগুলা ভিজিবল বা অনেকগুলা ইনভিজিবল সেডিমেন্টস থাকে। এবং এই সেডিমেন্টস এর মধ্যে এক ধরনের সেডিমেন্টটা হচ্ছে কি সয়েল থাকে, এবং এই সয়েলটাকে আমরা মেনলি বলে থাকি অ্যালুভিয়াম সয়েল, যেটাকে বলা হয় সবচেয়ে মোস্ট ফার্টাইল সয়েল। ফার্টাইল সয়েলে তো অনেকগুলো রেঞ্জ থাকে, রেঞ্জ A B C D এরকম অনেকগুলো থাকে, তার মধ্যে একটা রেঞ্জ হচ্ছে কি অ্যালুভিয়াম সয়েল। এবং এই অ্যালুভিয়াম সয়েলটা তোমার যতবারই তোমার রিভার থেকে ফ্লাডিং হবে বিকজ অফ দ্য ওভারফ্লো অফ ওয়াটার, ওই প্রতিবারই ওভারফ্লো ওয়াটার গুলো, এক্সেস ওয়াটার গুলো যখন রিভার থেকে যখন তোমার আশেপাশে এরিয়াতে যখন তোমার ওভারফ্লো হয়ে যখন আশেপাশে যখন স্প্রেড হয়ে যাবে, তখন এই পানির সাথে তোমার কি থাকে, এই অ্যালুভিয়াম সল্টটা কিন্তু পানির থেকে সাথে ওখানে মিশে যায়, মানে পানির সাথে তোমার উঠে আর আশেপাশে এরিয়াতে ল্যান্ডের মধ্যে গুলা স্টাক হয়ে যায়, পানিগুলো তো ফ্লো করে চলে যায়, এবং তোমার এই সয়েল গুলা, অ্যালুভিয়াম সয়েলটা তোমার আমাদের যে ল্যান্ড যেটা আছে ল্যান্ড থেকে ওটা অ্যাটাচড হয়ে যায়। তো ওরকম একটা লেয়ার হলো, পরের বার আবার ফ্লাড হলো, আবার একটা লেয়ার ওখানে অ্যাড হলো, আরেকটা লেয়ার অফ অ্যালুভিয়াম সয়েল অ্যাড হলো। তো ওরকম করে করে অনেক, যতবারই ফ্লাড হয় ততবারই তোমার একটা লেয়ার অফ অ্যালুভিয়াম সয়েল ওখানে অ্যাড হতে থাকে, এবং একটা টাইমে গিয়ে ওই ল্যান্ডটা তোমার খুব বেশি ফার্টাইল হয়ে যায়, এবং যেটাকে আমরা নাম দিয়ে থাকি ফ্লাড প্লেন, দ্য বেস্ট সুইটেবল ল্যান্ড ফর এগ্রিকালচার। তো এখানে ফরমেশনটা দেওয়া আছে। সো ইফ ইউ রিমেম্বার, at the beginning of the class I mentioned that কিছু questions থাকে যেটা মার্কস অনুযায়ী লেখা যায় না, যেটা কোয়েশ্চেনের নিডটাকে ফলো করতে হয়। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সাচ কোয়েশ্চেন, যেখানে আমাকে বলা হচ্ছে ফ্লাড প্লেন, ফ্লাড প্লেনের ফরমেশনটা নিয়ে লিখতে বলা হলো, অ্যান্ড দ্য মার্ক ইজ ফর এক্সাম্পল 3 মার্কস। 3 মার্কসের জন্য আমাকে 3 মার্কসের জন্য আমাকে এই কোয়েশ্চেনের মানে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা লিখতে হবে। তো আমি যদি এখন 3 মার্কসের কোয়েশ্চেন যদি আমি 3টা পয়েন্টের মধ্যে যদি আমি শেষ করতে চাই, করতে পারি, আই হ্যাভ, এক্সামিনার হ্যাভ নো ইস্যু উইথ দ্যাট। বাট এক্সামিনার এখানে তুমি কয়টা পয়েন্ট লিখবে ওটা চেক করবে না, এক্সামিনার এখানে চেক করবে যে আমরা এক্সপ্লেনেশনটা কিভাবে দিলাম, ফরমেশনে এক্সপ্লেনেশনটা আমরা কিভাবে দিলাম, স্টেপ বাই স্টেপ দিলাম কিনা, এক্সামিনার ওটা দেখবে। হয়তো স্টেপ এলোমেলো হতে পারে, হয়তো স্টেপ হতে পারে ABCD, এখন আমি ABCD না দিয়ে আমি হয়তো ফার্স্টে দিলাম A, এরপর আমি C, তারপর আমি D, তারপর আমি B দিলাম, বাট আমি প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি মেনশন করলাম, বাট এরপর আমার একটু এলোমেলো হয়ে গেল, দ্যাটস অলসো ফাইন, কোনো কিছু প্যানিক হওয়ার দরকার নেই, দ্যাটস অলসো ফাইন। But if I do not mention one of the steps, if I skip one of the steps and then write the other steps, it means I will not be credited fully. So for example, ABCD, there are 4 steps of the formation, and in these 4 steps I have only mentioned A, C and D. So 3 mark questions, so I wrote A, C, and D because I thought 3 marks question, 3 points is enough. But then I have missed one of the step, B. I have missed B. So in that case, examiner
may not give me the full mark. I'm not sure that whether examiner will give you the full mark or not. I can't guarantee you. But all what I can say is if you do not write the full step, if you do not write all these steps accurately, properly, in that case, examiner may not give you the full mark. So this is all what I can say. এখানে হাফ মার্কিং এর কোনো সিস্টেম নাই, বাংলাদেশ স্টাডিজ এর হাফ মার্কিং এর কোনো সিস্টেম নাই। যেটা আছে সেটা হচ্ছে কি ফুল মার্ক, মার্ক, ওয়ান হোল মার্ক। আইদার -1 হয়ে যাবে অথবা ফুল মার্ক পাবে। এখানে 0.5 কাটার কোনো অপশন নেই। সো যার কারণে এই ধরনের কোয়েশ্চেন যেগুলো থাকবে ডেফিনেশন অথবা ফরমেশন, এই ধরনের কোয়েশ্চেন্স গুলোতে মেক শিওর দ্যাট উই রাইট অল দ্য স্টেপস, নট বাই লুকিং ইনটু দ্য মার্ক। মার্ক দেখে লাভ নেই, যেটা লাভ সেটা কোয়েশ্চেনের নিচ থেকে আমাকে এখানে ফলো করতে হবে। সো এটার সাথে আরেকটা জিনিস সেটা হলো ডায়াগ্রাম। আগের সিলেবাসে পাস্ট পেপার যেটা আমি গো থ্রু করে থাকি, তো গো থ্রু করলে ওখানে দেখা যাবে কিছু কিছু, যেমন ওখানে অক্সবো লেক নিয়েছিল, ওখানে মেইন যে নিয়েছিল ওটা আমাদের ই সিলেবাসে মেনশন করা নেই, সো ওগুলো এখানে আমি অ্যাডও করিনি। তো ওখানেও কিন্তু অনেক সময় দেখা যেত কি ডায়াগ্রাম দেওয়া থাকতো এবং ডায়াগ্রাম গুলোকে আমাদেরকে কমপ্লিট করতে হতো, স্টেপস গুলো আমাদেরকে কমপ্লিট করতে হতো বা ডায়াগ্রামটা ড্র করা থাকতো। আরেকটা হচ্ছে কমপ্লিট একটা বক্স দেওয়া থাকতো, একটা ব্ল্যাঙ্ক বক্স দেওয়া থাকতো, যে বক্সের মধ্যে আমাদেরকে ডায়াগ্রামটা ড্র করতে হতো উইথ পেন্সিল and the explanation within the diagram with pencil. এবং আবার আলাদা করে একটা স্পেস দেওয়া থাকতো to write the formation steps with pen. So এবারও কিরকম আসবে ওটা আমার কোনো আইডিয়া নেই। ওটা এই দুটার থেকে যে কোনো একটা হতে পারে, ডায়াগ্রাম দিয়ে দিতে পারে অথবা ডায়াগ্রাম ড্র করতে হতে পারে। So it's better I have given here two diagrams. One is from the previous syllabus, এটা আগের একটা বুক আমরা ফলো করতাম, ওই বুক থেকে নেওয়া ডায়াগ্রাম। আর এক নিচেরটা হলো আমি জাস্ট গুগল সার্চ করলাম, ওখান থেকে আমি ডায়াগ্রামটা পেলাম। So we can use either of the diagram. If we have to draw the diagram, you can use either of the diagram. Okay. And coming to the next part, which is characteristics of delta, যেটা বললাম ডেল্টা হচ্ছে কি একটা লো লাইন ল্যান্ড, যেটা আমাদের মাউথের দিকে পাওয়া যায় at the end of the mouth. এখন যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ মাউথ, মাউথ হচ্ছে কি রিভারের এন্ডিং। রিভারের এন্ডিংটাকে বলা হয় মাউথ। এবং রিভার কোথায় এন্ড করে? রিভার এন্ড করে একটা বড় লার্জ ওয়াটার বডিজ থেকে। লার্জ বড় ওয়াটার বডিজ বলতে আমরা এখানে কি বুঝি? সি হতে পারে, ওশেন হতে পারে। আর বাংলাদেশের জন্য লার্জ ওয়াটার বডিজ হচ্ছে কি বে অফ বেঙ্গল। সো if we look into this picture, এই যেখানে যে পিকচার্স গুলো আছে, সো এটা হচ্ছে কি আমাদের বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গলের উপরে যে ব্লু কালার যে ল্যান্ডস গুলো আছে ওগুলো সবগুলো কিন্তু রিভার, ছোট ছোট রিভার। এবং এই রিভার গুলো যখনই বে অফ বেঙ্গলে যখনই এন্টার করে, ওখানে গিয়ে তোমার রিভারটা এন্ড হয়ে যায়, এটাকে বলা হয় মাউথ অফ আ রিভার। সো এই মাউথ অফ আ রিভারের মধ্যে আমরা ডেল্টাটা পাই। এবং এই ডেল্টা গুলো হচ্ছে কি এখানে যে গ্রিন কালারের যে বক্স গুলো, আমরা ছোট ছোট যে ঘরগুলো দেখছি গ্রিন কালারের, ছোট ছোট যে ল্যান্ড গুলো পাচ্ছি, এগুলোই হচ্ছে কি আমাদের ডেল্টা। এবং এই ডেল্টা গুলো অ্যাক্টিভ থাকে, মানে এই ডেল্টা গুলো তোমার ল্যান্ড গুলো ফর্ম হয়, আবার কোনো একটা ন্যাচারাল ক্যালামিটির সময় আবার ভেঙে পড়ে যায়, আবার হয় আবার ভেঙে পড়ে যায়। তার মধ্যে এখানে অনেক ধরনের ডেল্টা সাইজ থাকতে পারে, ডেল্টা অনেক সময় ছোট সাইজ থাকতে পারে, অনেক সময় বড় সাইজ থাকতে পারে। ছোট সাইজ গুলো মেনলি রিভারের ভিতরে থাকে এবং ছোট ছোট অনেকগুলো সাইজ থাকে রিভারের ভিতরে। একটা ছোট পিস অফ ল্যান্ড থাকে, হয়তো বা দেখা যায় একটা ছোট ল্যান্ড, ওখানে একটা গাছ উঠে আছে, এটাকে ওটাকে আমরা বলে থাকি বার অথবা চর। ওটা আমরা নেক্সট পার্টে যখন রিভার সিস্টেম যখন পড়বো ওখানে দেওয়া আছে। আর হচ্ছে একটু যদি বড় সাইজের থাকে, মানে একটু যদি একটা কমিউনিটি যদি ওখানে থাকতে হবে, একটা কমিউনিটি, তাহলে ওটাকে আমরা বলে থাকি আইল্যান্ড। যেমন হচ্ছে কি ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, দিস আর দ্য আইল্যান্ড। সো প্রথমটা হচ্ছে কি ডেফিনিশন, ফ্ল্যাট লো লাইং ল্যান্ড which is mainly found at the mouth of a river before meeting the large water bodies Bay of Bengal, এটা। এবং এই ডেল্টাটা কিভাবে ফর্মড হয়, যেরকম ডেলটিক প্লেন যেভাবে ফর্মড হলো, ডেলটিক প্লেনটা ফর্মড হওয়ার পর তো ওখানে আর সেডিমেন্টস ড্রপ করার তো কোনো অপশন নাই, এত বড় বড় সেডিমেন্টস। তখন গিয়ে করলো রিভার করলো কি আরেকটা ওয়ে খুঁজে পেলো, আরেকটা ওয়ে খুঁজে পেলো, ওখানে আরেকটা ওয়ে থেকে ওখানে ওরা ড্রপ করা স্টার্ট করলো। এবং এবার কোথায় গিয়ে ড্রপ করছে? এবার গিয়ে ড্রপ করছে ডাইরেক্ট তোমার বে অফ বেঙ্গলে। এবং এই বে অফ বেঙ্গলে যখন তারা ড্রপ করে, তখন অনেক সময় অনেক বছর পরে হয়তো বা একটা ল্যান্ড ওখানে ক্রিয়েট হয়। এবং এই ল্যান্ডের সাইজের উপর ডিপেন্ড করবে ওখানে কি মানুষ থাকতে পারবে নাকি মানুষ থাকতে পারবে না। অনেক সময় দেখা যায় ল্যান্ডের সাইজটা খুবই ছোট হয়, এবং ওরকম ছোট ল্যান্ডে হয়তো আমরা একটা অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় এগুলো আমরা, যেমন চট্টগ্রামে একটা আছে, অনেকগুলো কাপ্তাই এরিয়া আছে চট্টগ্রামে, যেখানে হঠাৎ করে দেখা যায় তোমার মাঝখানে একটা
লেকের মাঝখানে অথবা ওখানে একটা ছোট একটা পিস অফ ল্যান্ড, এবং ওই ল্যান্ডের মধ্যে একটা রেস্টুরেন্ট করে ফেললো, বা ওই ল্যান্ডের মধ্যে একটা গাছ আছে, ওরকম টাইপের কিছু একটা, মানে যেখানে মানুষ কমিউনিটি থাকার মতো অতটুকু স্পেস না। যেমন আমাদের রুম, আমাদের বাসার ভিতরে একটা যে বেডরুমটা আছে, হয়তো ওই বেডরুমের সমান একটা একটা ল্যান্ড ওখানে একটা তৈরি হয়ে গেল রিভারের মাঝখানে, রিভারের মানে একদম লোয়ার কোর্সের মাঝখানে। আবার একটু সাইজে যখন বড় হবে, যখন একটা এরিয়া যখন ফর্ম হওয়ার জন্য, যখন একটা ল্যান্ড স্পেস যখন ক্রিয়েট হয়ে যাবে, ওটাকে আমরা বলে থাকি আইল্যান্ড। সো এটাই হচ্ছে কি মেইনলি ডেল্টা, যেটা আমরা রিভারের এন্ডিং এ দেখে পাওয়া যায়, এবং বে অফ বেঙ্গলে যে লার্জ ওয়াটার বডিজ এর স্টার্টিং এর দিকে আমরা যেটাকে পাই, যেখানে ক্যারেক্টারিস্টিক্স গুলো দেওয়া আছে, এইগুলো ল্যান্ড গুলা কি ফার্টাইল নাকি ফার্টাইল না, এখানে কি ধরনের কি পাওয়া যায়, কিরকম থাকে, সয়েল গুলা কেমন হতে পারে। So এখানে characteristics গুলো দেওয়া আছে. If you go through, I'm sure you will understand the characteristics. So again, you have the option to collect the information from other sources. And in the syllabus, they have been asked you to learn about the formation of delta. So again, same as the floodplain, you please learn the diagram. So here, if you check the diagram, if you see the diagram, so this is the ending of a river. So this is the ending of a river. This small green color blocks which you can see, depending on the size. This small one, the one which is over here, um, if I circle this one, like this small one, for example, these are too small. This can be called as bar or chor. বাংলায় মনে হয় এগুলোকে চর বলে, বার চর অথবা ব্রেড বলে, ব্রেড ইন ইংলিশ। আর একটু বড় সাইজের যেগুলো আছে, এগুলো হয়তো বা ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, যেখানে আমরা আইল্যান্ডে যে নামগুলো আমরা শুনে থাকি। সো এগুলাই হচ্ছে কি মেইনলি আমাদের ডেল্টা, এবং এই ডেল্টা গুলা তোমার সাইজে বড় ছোট হতে পারে, এবং এটা রিভারের মাউথে হতে পারে। সো এটা হচ্ছে আমাদের রিভারের মাউথ, দিস ইজ আওয়ার রিভার মাউথ, কারণ এই রিভার যেখানে এন্ড হচ্ছে, প্লাস এটা হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল, এবং এই রিভার যেখানে এন্ড হচ্ছে, সো দিস ইজ বে অফ বেঙ্গল এন্ড দ্য রিভার ইজ এন্ডিং ওভার হিয়ার। তো এটাকে বলা হয় রিভারের মাউথ, এবং এই রিভারের মাউথে তোমার যতগুলা আমরা এই ধরনের ল্যান্ড গুলা পাচ্ছি, এগুলাকে আমরা বলে থাকি ডেল্টা। এবং ডেল্টার সাইজের উপর ডিপেন্ড করবে এটা কি বার হবে নাকি এটা তোমার একটা আইল্যান্ড হবে, এটার উপর ডিপেন্ড করবে। সো এখানে দেখো, এখানে যদি আমরা আরেকটু ডিপলি যদি আমরা দেখি, and this one, so here you can see a river. This is what the river coming up, this is the river coming up, এটা হচ্ছে river। এবং এই রিভারে এই যে মাঝখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, ফর এক্সাম্পল আমরা এখানে রিভারে এই যে এখানে এটা হচ্ছে মাঝখানে একটা দেখতে পেলাম রিভারের মাঝখানে, তো এটা হচ্ছে, এটা হতে পারে একটা বার হতে পারে। আর রিভারের একদম একদম মাউথে যেটা আছে বে অফ বেঙ্গলে, এটা পুরোটা হচ্ছে কি তোমার মাউথ অফ আ রিভার। এবং এই মাউথ অফ আ রিভার একদম এগুলো যেগুলো আছে, এগুলো সবগুলো হচ্ছে আমাদের ডেল্টা হতে পারে। Okay, and this is a diagram which is being drawn, which is being made up of mine, এবং এটা আমি কালেক্ট করে, এটা এমন না যে এটা আমি সম্পূর্ণ নিজের থেকে ডায়াগ্রামটা বানালাম, এমন না। I have watched a couple of other diagrams, সবগুলো মিলে আমার এই ডায়াগ্রামটা আমি ড্র করলাম। So this is the river coming from the upstream, মানে একদম হিলি রিজিয়ন থেকে, যেটা ফাউন্টেন আকারে আসে, ফাউন্টেন আকারে এসে তোমার এই রিভারটা ফ্লো করছে, এটা আপার কোর্স, এটা হচ্ছে কি মিডল কোর্স অফ আ রিভার মাঝখানে। এবং এটা হচ্ছে কি আমাদের যেটা আমরা দেখতে পাই সচরাচর, আমরা যে রিভার গুলো দেখতে পাই আমাদের সামনে, কর্ণফুলী রিভার বা আমরা মেঘনা রিভার, যেগুলো আমরা সচরাচর দেখতে পাই, এটা হচ্ছে কি লোয়ার কোর্স অফ রিভার, যেখানে আশেপাশে একটা বড় বড় ধানের ক্ষেত বা কোন বড় বড় কালটিভেশন এরিয়া আমরা দেখতে পাই। তো এখানে রিভারের ভেতরে তোমার এই ছোট ছোট এগুলোকে বলা হয় বার অথবা চর অথবা ব্রেড, তিনটা নাম। আর বড় বড় যেগুলো আছে এগুলোকে আমরা বলে থাকি ডেল্টা, এবং এটা হচ্ছে সি। তো এই পার্টটা হচ্ছে কি রিভারের মাউথ, আর এটা হচ্ছে কি সি। সো দিস ইজ দ্য মাউথ অফ আ রিভার, আর এটা হচ্ছে রিভারের এন্ডিং, আর এখান থেকে তোমার সিজটা, এখান থেকে তোমার সিজটা, আর বাকি পোর্শন গুলো হচ্ছে তোমার রিভারের এন্ডিং, তাই এটাকে বলা হয় মাউথ অফ আ রিভার। সো ডেল্টা তো মেইনলি হচ্ছে কি মাউথ অফ আ রিভারে পাওয়া যায়। সো দিস ইজ আ ডায়াগ্রাম, if you are being asked to draw the diagram of delta, this is how you can draw the diagram for delta. So see the small part which is inside the river, bar, chor or braid. Chor is a Bengali word mainly. Then you have the delta, the big stones over here are the delta, which are at the mouth of a river. You can again Google for the diagram of a delta. I'm sure you will get an easy one over there as well.
Okay, so here is another diagram which I have used, which I taken from the Google formation of delta. You can also use this one. So if I use this one, this is the mouth of a river, and these are the deltas over here, which I can see. The sea or lake is over there. All right. And this here is all the formation mentioned over here, and the formation is also mentioned is here as well. Moving to the last part of our today's class, that is sample question. So this question is being taken from the latest paper 2025, যেখানে আমাকে জিজ্ঞেস করা হলো define delta, এক মার্কের জন্য দেওয়া আছে। তো স্পেসটা কেমন? স্পেসটা হচ্ছে কি ডাবল অফ দ্য মার্ক। যদি 1 মার্কের কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে দুটা লাইন দিবে ডাবল। যদি 2 মার্কসের কোয়েশ্চেন থাকে আমাকে 4 লাইন স্পেস দিবে, চারটা লাইন দিয়ে দিবে বা চারটা লাইন থাকবে। টু ডাবল অফ দ্য মার্ক, 2 মার্ক হলে 4টা, 3 মার্ক হলে 6টা, তো ওরকম আমাকে দিয়ে দিবে স্পেস। তো আমাকে এখানে যেহেতু বললো ডিফাইন ডেল্টা, তো ডেল্টা ডেফিনিশনটা আমি অলরেডি এখানে অ্যাড করে দিয়েছি। দ্য delta definition. A delta is a flat, low-lying landform created at a river's mouth where it slows down and deposits sediments. Sediments অনেক ধরনের হতে পারে, বালি হতে পারে, clay হতে পারে, এবং ছোট ছোট পাথরও হতে পারে। As it enters larger, calmer body of water like a sea or ocean, often forming a fan and triangular shapes. আমরা যদি শেপ গুলো দেখে থাকি, শেপ গুলো কিন্তু অনেকটা ট্রায়াঙ্গুলার শেপ, যদিও বা প্রপার ট্রায়াঙ্গুলার শেপ না, বাট অনেকটা ট্রায়াঙ্গুলার শেপের মতো। So ডেফিনেশনটা এখানে দেওয়া আছে, and then explain how delta are formed. তো ফরমেশনটা এখানে দেওয়া আছে। সো দেখো ডেফিনেশনটা হচ্ছে কি, সরি, ফরমেশনটা 3 মার্কসের জন্য আসছে, বাট এখানে আমার কিন্তু ফরমেশনটা লিখতে আমার কিন্তু 1 2 3 4 5 6 7 পয়েন্টস আমার লেগেছে টু রাইট দ্য ফরমেশন। তো আমি যদি এখান থেকে যে কোনো 3টা পয়েন্ট শিখে যাই বা যে কোনো 3টা পয়েন্ট যদি আমি লিখি ফরমেশন, তাহলে আমার স্টেপ বাই স্টেপ যাবে না, আমার কিছু না কিছু স্টেপ মিসিং হবে। তো বেটার হচ্ছে কি তোমরা তোমাদের মতো করে ফরমেশনটা করে নাও, কিভাবে ফরমেশনটা তোমরা লিখতে পারো। আরো চাইলে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান মিনিমাইজ ইট মোর, তোমাদের ল্যাঙ্গুয়েজে হয়তো বা আরো শর্টার ভার্সন হতে পারে, বাট মেক শিওর দ্যাট ইউ আর ইউজিং দ্য কি নোটস, মানে কি পয়েন্টস গুলা কি কি হতে পারে, কি পয়েন্টস গুলো অ্যাডেড হচ্ছে এখানে, as well as কি ইনফরমেশনস গুলো অ্যাডেড হচ্ছে। কন্টেন্ট হয়তো বা আরো ছোট করতে পারো, বাট while reducing the content, make sure that you're giving the accurate information with all the steps, with all the process of the formation. So এখানে এটা পাশে যেটা দেওয়া আছে ওটা হচ্ছে কি একটা মার্ক স্কিম, মার্ক স্কিম থেকে ওরা, তো মার্ক স্কিমটা হচ্ছে কি অনেকে মনে করে যে মার্ক স্কিমে এটা আছে মানে এটাই হচ্ছে অ্যান্সার। নো, দ্যাটস নট কারেক্ট। মার্ক স্কিমটা হচ্ছে কি জাস্ট একটা বলা যায় আইডিয়া, একটা আইডিয়া যে স্টুডেন্টরা কি লিখতে পারে বা কোনটা লিখলে আমি রাইট দিতে পারি, মার্ক দিতে পারি, বা কতটুকু মার্ক দিতে পারি, বা কোন ইনফরমেশনটা লিখলে স্টুডেন্টদেরকে আমি মার্ক দিব না, বা একটা স্টুডেন্টের জন্য একটা আইডিয়া, যারা টিচার্স যারা মার্কিং করবে স্কুলে, ওদের জন্য একটা আইডিয়া। সো মার্কিং ইজ জাস্ট অ্যান আইডিয়া, ইট হেল্প আস, ইটস আ কাইন্ড অফ গাইডলাইন। ওকে, সো মার্ক স্কিমে যে অ্যান্সারটা আছে শুধু ওই অ্যান্সারটাই যে লিখতে হবে এমন কিন্তু না, ওই অ্যান্সারটা ছাড়াও আমি আমার মতো করে আমি অ্যান্সারটা দিতে পারি, এবং যদি অ্যান্সারটা যদি কারেক্ট হয়, রিলায়েবল হয়, ইউ উইল ডেফিনেটলি গেট দ্য মার্ক। ওকে, বাট অ্যান্সারটা যদি রিলায়েবল না হয়, ইফ দ্য অ্যান্সার ইজ লাইক সামথিং উইচ ইজ নট অ্যাকুরেট, তাহলে কিন্তু মার্কস পাবে না। তো এখানে এই মার্ক স্কিমের মধ্যে দেওয়া আছে ডেল্টা হচ্ছে কি একটা এরিয়া, কিরকম এরিয়া, এখন হাইল্যান্ড এরিয়া মেনশন করলে তো হবে না, এরিয়া তো অনেক ধরনের হতে পারে, হাই হতে পারে, লো হতে পারে। ডেল্টা হচ্ছে কি একটা লো এরিয়া, যেটা আমাকে এখানে মেনশন করতে হবে, লো এরিয়া, ফ্ল্যাট এরিয়া মেনশন করতে হবে। এটা কোন জায়গায় পাচ্ছি আমি, এটা আমি মাউথে পাচ্ছি, মাউথ অফ আ রিভারে পাচ্ছি, এবং এটা অনেক সময় কিরকম শেপ হতে পারে, ট্রায়াঙ্গুলার শেপ হতে পারে, যেটা আমি আমার ডেফিনেশনের মধ্যে অলরেডি মেনশন করে দিলাম। এখানে ওরা যেটা হাইলাইট করলো, ওই হাইলাইটের মধ্যে কিন্তু আমি ডেফিনেশনের মধ্যে মেনশন করলাম, ফ্ল্যাট লো লাইন এরিয়াটা মেনশন করলাম, ট্রায়াঙ্গুলার শেপ এটাও মেনশন করলাম, আর দ্য মাউথ অফ রিভার এটাও কিন্তু আমি মেনশন করলাম। তার মানে কি, যেটা বললাম, ডেফিনেশন এবং ফরমেশন এগুলো হচ্ছে এমন টাইপ অফ কোয়েশ্চেন যে কোয়েশ্চেনের ইনফরমেশন গুলো 100% অ্যাকুরেট হতে হবে এবং ক্লিয়ার হতে হবে, কোনো কিছুই মিসিং যাওয়া যাবে না। যদি মিসিং হয়ে যায় তাহলে কিন্তু মার্কিং এ করা ফুল মার্ক পাওয়াটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। দেন কামস অ্যাবাউট দ্য ফরমেশন, যেখানে ফরমেশনের মধ্যে ওরা লিখে দিল, কারণ 3টা ফরমেশন বলে এখানে বললো যে ফরমেশনটা কিরকম হতে পারে, জাস্ট অ্যাকুরেট ফরমেশনটা দিতে হবে, এবং ফরমেশনের লেন্থটা ছোট হতে পারে, হয়তো আমি এখানে 6টা বা 7টা সেন্টেন্স দিয়ে আমি ফরমেশনটা এক্সপ্লেন করলাম,
কেউ যদি আরো বেশি ট্যালেন্ট হতে হয় বা কারো যদি মনে হয় যে না, এতগুলা পয়েন্ট দিয়ে আমার লেখার দরকার নেই, এতগুলো সেন্টেন্স আমার ফরমেশনটা আমার লেখার দরকার নেই, আমি এটাকে আরো ছোট করতে পারবো, আরো ছোট করতে সে পারে, কোনো প্রবলেম নেই। কিন্তু ইনফরমেশন যা যা আমি লিখবো ওগুলা যেন অ্যাকুরেট হয়, ঠিক মতো যেন হয়ে যায়, ওটাই হচ্ছে কি এখানে এনাফ। সেখানে যেমন একটা এক্সাম্পল দিল, ডু নট অ্যাওয়ার্ড আ মার্ক ফর, হ্যাঁ কিসের জন্য আমি মার্ক দিতে পারবো না, যদি ল্যান্ড ফর্ম বিল্ড নিউ ল্যান্ড এটা লিখলে কোন এক্সামিনার মার্ক দিবেন, ক্লাস টিচারদেরকেও বলছে, ক্লাস স্টুডেন্টদেরকেও বলছে যে তোমরা যে এই ধরনের ইনফরমেশন লেখো কোনো মার্কস পাবে না। at the mo- at mouth of a river need why it flows rather than where, no marks for this. heavy load carry করে আনে, no marks for this. তো মার্কস কিসের জন্য আমি পাবো, ডেপোজিশন, ওখানে ডেপোজিট করা হচ্ছে, সেডিমেন্টস গুলো ওখানে ডেপোজিট করা হচ্ছে, এটার জন্য আমাকে মার্কস দিতে হবে। এবং সেডিমেন্টস গুলো ওখানে কেন কেন ড্রপ করা হচ্ছে, কি কারণে, বিকজ ওখানে রিভারের ফ্লোটা কমে আসছে, রিভারের স্পিডটা কমে আসে। যেখানে রিভারের স্পিড যখন কমে আসে, রিভারের স্পিড বলতে রিভারের পানির স্পিডটা যখন ওখানে কমে আসে, তখন কিন্তু রিভার কিন্তু বা পানিগুলো কিন্তু ফার্দার জিনিসগুলাকে ফ্লো করে নিয়ে যেতে পারে না। আমাদের যখন আমরা দেখি অনেক সময় দেখলাম যখনই বন্যা হয়, বন্যা হয় তখন দেখা যায় কি তোমার সবগুলো রিভার আশেপাশে যা আছে সবগুলাকে একদম কি করে স্রোতে নিয়ে চলে যাচ্ছে, ফ্লোটা এত বেশি হেভি হয়, মানুষ বা যাই থাকে ওগুলো সবগুলা ভেঙে চড়ে সবগুলোকে নিয়ে চলে যাচ্ছে, কারণ ওখানে হাই স্পিড থাকে, ভেলোসিটি অনেক বেশি হাই থাকে। বা যদি স্পিডটা যদি না থাকে তাহলে কিন্তু পানিটা পানির কোনো শক্তিই থাকবে না, তারা কিছু একটা ওয়াশ করে নিয়ে যাবে, তারা কোনো একটা মানুষকে ভেসে নিয়ে যাবে, বা তারা কোনো একটা বিল্ডিং এর উপরে বা বিল্ডিং থেকে ভেঙে তারা ওখানে পানিটাকে ওভারফ্লো করে চলে যাবে, এমন কোনো শক্তি পানির থাকবে না যদি তাদের কোনো ভেলোসিটি না থাকে বা কোনো স্পিড না থাকে। ওই কারণে ওখানে কি তোমার জিনিসগুলো জমে যায়। তো এইসব জিনিসগুলো হচ্ছে কি আমাদের কি পয়েন্ট ফর রাইটিং দ্য অ্যান্সার অফ দ্য ফর্মেশন অফ ডেল্টা। যদি আমাদের পানি যদি স্পিডটা যদি হাই থাকে ওখানে কখনো একটা ল্যান্ড ফর্ম হবে না। ল্যান্ড কখন ফর্ম হবে, যখন তোমার পানির স্পিডটা কম থাকবে, উপর থেকে তোমার জিনিসগুলো আসবে, পানির সাথে আরো অনেকগুলা জিনিস, অনেকগুলা সেলস সেডিমেন্টস অনেক কিছু আছে, ওখানে গিয়ে ড্রপ হবে। তারপর ওখানে গিয়ে তোমার এমন ভাবে ড্রপ হবে যে ওখানে পানির স্পিডটা থাকবে না, তো যার কারণে ফার্দার তোমার ক্যারি করে নিয়ে যেতে পারবে না। এবং এটা কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস, এমন না যেটা একদিন হয়ে তোমার স্টপ হয়ে গেলো, কেন প্রতিদিন প্রতিদিন প্রতিটা মুহূর্তে তোমার ওখানে সেডিমেন্টস গুলো এসে ড্রপ হতে থাকবে, সেডিমেন্টস গুলো ড্রপ হতে থাকবে, এবং কন্টিনিউস এটা যখন হবে কয়েক বছর পরে গিয়ে ওটা আস্তে আস্তে করে শক্ত হয়ে একটা ল্যান্ডে ফর্ম হবে। এবং এটাই হচ্ছে কি আমাদের ডেল্টা ফর্মেশন। তো এখানে আমি ওভাবে করে আমি এখানে দিয়ে রাখলাম। So again, you have to go through the definition as well as the formation and then write accordingly the question need, not according to the mark. So this formation of floodplain and formation of delta is mentioned in your syllabus. If I go up and show the syllabus again, it's under topic 1.2, characteristics and formation of floodplain and deltas of Bangladesh. So this is from the syllabus, but not the others, like characteristics of tertiary hills, characteristics of coastal plain. These are not mentioned in the syllabus, but in the syllabus under topic 1.1, they have asked you to know about the floodplain, delta, coastal plains of Bangladesh. So that means in the map, they have asked you to know the map. As a result, I have also put the characteristics of this into the syllabus. And if you go through the past paper, you will also find sometimes they do ask the characteristics of this process. So that's all regarding today's class, where we have gone through a couple of things regarding the maps, what information we can find from the map, how to practice the map, and how we can find out the questions from the past paper, two sample uh, questions from the past paper regarding the map distribution. Then we have seen the characteristics of multiple track, Boringer track, and Tempera surface, and the characteristics of tertiary hills, Pleistocene terrace uplands, valley or plain, Baltic plain, then cyclone prone area or the coastal plain, then floodplain, delta, as well as the formation of floodplain and delta. And we have seen one recent past paper of 2025 regarding the delta and its formation.
So instead of asking for the definition of delta, I can ask you to write the definition of floodplain and then explain the formation of floodplain. That can also be a question. So this is how you have to keep on trying by yourself to to you know to know what kind of questions you can find, and then to practice, keep on practicing by yourself, so it will be easier for you. So the subject is extremely easy. There is nothing to panic. এবং আজ পর্যন্ত আমার যতগুলো স্টুডেন্টস আছে আমি কাউকে দেখিনি কেউ টু গেট বিলো 60%। আল্লাহর রহমতে সবাই 60% তেমন একজন কেউ পায়নি আমার স্টুডেন্টদের মধ্যে, সবাই 70% উপরে পেয়েছে, মেইনলি 80% আর 90% এর মধ্যে আছে। So if you try from now onwards, follow the guidelines that have been given. Also take the help from other sources. AI is the best medium at this for this generation. So please go through them. Try to learn in the simplest and easiest format that you can without trying to, get extra information. Just know the basics and then try to solve the past paper. Keep on asking questions to your teachers if you don't understand. And then if you think the concept is quite deeper, the words are quite deep to understand, ask your teachers or whoever is helping you out in studying the subject, ask them to simplify the concept. প্রথমে কনসেপ্টটাকে যত সিম্পলিফাই করা যাবে, যত সিম্পল করে লেখা যাবে, ততই বুঝতে ইজি হবে, প্লাস আমরা নিজেরাও কিন্তু লিখতে পারবো তত ইজিলি। এবং যে পড়বে, এক্সামিনার যে লিখবে, সেও কিন্তু ইজি ওয়ার্ড প্রেফার করবে। সেও যত ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হবে তারও জন্য এটা বেটার হবে। তখন বিকজ ইজি ওয়ার্ড মানে ইজি টু কারেক্ট as well, রাইট? এটাই হচ্ছে কি একটা মেইন পার্ট। So anyway, that's all for today's class. এবং নেক্সট ক্লাসে আমরা দেখবো রিভারের ক্লাস, আমরা দেখবো প্লেট টেকটনিক্স এবং আর্থকোয়েকের কিছু রিলেটেড কোয়েশ্চেন। তো এতটুকু থাক আমাদের আজকে ক্লাস। নেক্সট ক্লাসের মধ্যে আমরা বাকিটুকু শেষ করার চেষ্টা করবো অফ টপিক 1, পেপার 2, সিন 1। Anyway, that's all. আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।